মাওলানা ভাসানীর পরে আমার মনে হয় যে এরকমভাবে পজিটিভ নেগেটিভ দু ক্ষেত্রেই সে বলতো। আমার কাছে তো মনেই হতো না, আমার কাছে হাদি ছেলেটাকে আমার কাছে মনে হতো যে ও মানবতার একটি ছেলে। প্রচণ্ড কাশি হচ্ছিল সৌদি আরবে এবং অ্যান্টিবায়োটিক চলছিল। তখন ফিল হচ্ছিল যে আমার ওয়াইফটা যদি কাছে থাকে এটা সেটাই। দারুণ একটা সুন্দর মুহূর্ত হতো। তকমা দিয়ে তো কোনো লাভ নেই, দিন শেষে তকমা দিয়ে কি লাভটা কি বলো? তকমা এখন তোকমার মতো হয়ে গেছে। বিয়ে পড়ার পাশ দিয়ে লাগাই দিবা, কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে। তুমি যদি ভালো রাখতে পারো, দিন শেষে সবাই তোমার। আর তুমি যদি তোমাকে নিজেকে ভালো রাখতে না পারো, দিন শেষে তোমার কেউ না। প্রেম, প্রতিবাদ, পরিবার, তিনটি শব্দকে যদি একজন মানুষের মধ্যে দেখতে চাই তাহলে তিনি নিঃসন্দেহে চিত্রনায়ক ওমর সানি। 90 দশকের অনেক সুপারহিট সিনেমার নাম এবং দৃশ্যের প্রসঙ্গ এলে যার নাম আমাদের চোখে ভেসে ওঠে তিনি চিত্রনায়ক ওমর সানি। তিনি গণমানুষের নায়ক হয়েছেন পর্দায়, ভালোবাসার স্বামী হয়েছেন সংসারে, গর্বিত বাবা হয়েছেন পরিবারে, আর সাহসী মানুষ হয়েছেন সত্তায়। নায়ক ওমর সানি শুধু একজন তারকা নন, তিনি একজন কালের সাক্ষী, এক সময়ের ভাষ্য। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, বুঝতেই পারছেন আজ প্রিয় অভিনেতা ওমর সানি আমার পডকাস্টের বিশেষ অতিথি। আপনাদের সঙ্গে নিয়ে আমি রুম্মান রশিদ খান আজ প্রিয় নায়কের সঙ্গে গল্প করব। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম সো হ্যাপি। অনেক দিন ধরে আমার পডকাস্টের দর্শক এবং শ্রোতারা রিকোয়েস্ট করছিলেন যে ওমর সানিকে কবে দেখতে পাবো আপনার পডকাস্টে, এবং দর্শক আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন, সেই দিনটি চলে এসেছে। না, আলহামদুলিল্লাহ, তুমি যখন আমাকে জানাও তখন আমি পবিত্র নগরী মক্কাতে ছিলাম আমি। জি, আলহামদুলিল্লাহ, প্রায় মাসখানিকের মতো ওমরা শেষ করে প্রায় 3টা ওমরা করলাম, এবং আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এবারের ওমরাতে যে আমার ছেলেকে একসাথে, এর আগে একবার ওমরা করেছিলাম, আমার সাথে সাগর ভাই ছিল, কণা ভাবি ছিল, আর আন্টি ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং আমি ছিলাম, মৌসুমি ছিল। সেখানেও 3বার করেছিলাম ওমরা। এখানে আমি গোলসেন্স গ্রুপের চিফ অ্যাডভাইজার হিসাবে আমি জয়েন করার পরে আমি প্রথম গেলাম এবং 3বার ওমরা করেছি, এবং ইট ইজ এ গ্রেট সারপ্রাইজ যে আমার ছেলের সাথে এবারের ওমরাটা আমার জন্য ইটস রিয়েলি ফ্যাবুলাস। অসাধারণ অসাধারণ। আমরা ভিডিওতে দেখেছি আপনারা বাপ বেটা যখন আলিঙ্গন করছিলেন, এবং মনে হয় 2 বছর পর আপনাদের দেখা হলো। হ্যাঁ, 2-2.5 বছর পরে ও প্রথম আমেরিকাতে গেল। তো আমেরিকাতে কোনো রকমই ওর ভাল লাগছিল না, ও যদিও পড়াশোনা করেছে আমেরিকাতে। পরে বলল যে ওর মাই আমাকে বলল যে তোমার ছেলে তো দুবাইতে যাবে। তা আমি বলছি দুবাইতে হুট করে যাবে, আচ্ছা ঠিক আছে দুবাইতে যাক। আর পরে বলল যে তুমি যেরকম যোদ্ধা তোমার ছেলে এরকম যোদ্ধা, তো যাক। এবং শূন্য হাতে গিয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আমি বাকিটা তুমি বাকিটা আমি বলতে চাই, কারণ আমি গত এপ্রিলে দেখেছি যে সেখানকার একটি রিপোর্টে এসেছিল, দৈনিক পত্রিকাতেও মোস্ট প্রবাবলি এসেছিল, সেখানকার বেস্ট 10 সেলারের মধ্যে আপনার ছেলে, আপনার আদর্শ সন্তান, আপনাদের আদর্শ সন্তান ফারদিন এহসান স্বাধীন রয়েছে, এবং সেটি আমাদের জন্য একটা গর্বের বিষয়, কারণ আমাদের দেশের সন্তান সে দেশে এত ভালো করছে। এটা তো একটা সাংঘাতিক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এবং মৌসুমি তোমার মাধ্যমে একটু জানাতে চাই যে ও কিন্তু ফিল্ম অফ টেকনোলজির উপরে পড়াশোনা করেছে। ও হলিউডে কিছুদিন কাজ করলো, তারপরে দেন ওর ভাগ্য এখানে নিয়ে এসছে। আমাদের চলচ্চিত্রের ফ্ল্যাকচুয়েটের কারণে মেবি ওর এই সিদ্ধান্ত। তো হোপফুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ন্যস্ত করবে সেটাই, আলহামদুলিল্লাহ। একদম। তো ফারদিন এহসান স্বাধীন, তিনি আমাদেরই সন্তান, এবং তিনি আমাদের অনেক ভালো ভালো কাজ কিন্তু উপহার দিয়েছিলেন। কিন্তু আপনি যেটা বললেন যে চলচ্চিত্রের ফ্ল্যাকচুয়েট অবস্থার কারণে আমরা তাকে ধরে রাখতে পারিনি। আমরা আরেকজনকে এভাবে ধরে রাখতে পারিনি, আমাদের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা আরিফা জামান পারভিন মৌসুমীকে। এবং 2023 সালের অক্টোবরে খুব সম্ভবত তিনি আমেরিকা গিয়েছিলেন, এবং সেই 2023 সালের অক্টোবর থেকে এখন 2026 জানুয়ারি
এতদিন পর্যন্ত খুব সম্ভবত আপনাদেরও দেখা হয়নি এবং গত বছর জানুয়ারিতে বাংলাদেশ প্রতিদিনে একটি খবর বেরিয়েছিল যে অভিমান করে আমেরিকায় মৌসুমী, এবং সেখানেও সেটির সপক্ষে আপনারও কিছু বিবৃতি ছিল যে আমাদের চলচ্চিত্রের এই বর্তমান অবস্থার কারণে এটি হয়েছে। তো কোন এটার পত্রিকা? বাংলাদেশ প্রতিদিনে। ওনার কি মানে অ্যাস্ট্রোলজার, মানে ওনারা কি ওই যে পাখি দিয়ে গণনা করে, ওনার এরকম কিছু আছে? আচ্ছা, তার মানে আপনার সাথে কথা হয়নি। আমি এটাই জানতে চাই তোমার মাধ্যমে যে ওনারা কি অ্যাস্ট্রোলজার কিনা, অ্যাস্ট্রোলজার রাখে কিনা, তারপরে পাখি দিয়ে কোনো কিছু করে কিনা, আমি ঠিক জানি না। আচ্ছা। আমার সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। মানে আজগুবি কেউ যদি কোনো কথা তৈরি করে সেটা কোন পত্রিকায় সেটা আমার জানার দরকার নেই। এটাকে আমি সাংঘাতিকভাবে ধিক্কার জানাই। এবং সেখানে এও লেখা হয়েছিল যে আপনি 8-9 মাস পরে মৌসুমী আপুকে গিয়ে নিয়ে আসবেন বাংলাদেশে। এটাও একটা বানানো কথা। আমি একটু ক্লিয়ার করে দিই, জি একটু জানুক সবাই। আমার মূলত হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘরে হচ্ছে 3টা মেয়ে। জি সবার বড় হচ্ছে মৌসুমী, তারপরে স্নিগ্ধা, তারপরে ইরিন। 3টেই মেয়ের কারণে ওদের কোনো ভাই নেই। 3 জায়গায় 3জন জামাই যারা আছি আমরা, তাদেরকে ওই পয়েন্ট অফ ভিউর মতোই করে কাজ করতে হয়, রাইট? দেন ইরিন যখন আটলান্টাতে অবস্থান করছিল এবং স্নিগ্ধা যখন ফ্লোরিডাতে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিল, তো আমার শাশুড়ি বেশ অনেক দিন যাবতই অসুস্থ। তো তার এমন একটি কন্ডিশনে গিয়েছে, তাকে কন্ট্রোল করে ওরা কাজ করে দিনের পর দিন, তারপরে তাকে কন্ট্রোল করা, তারপরে কাজ ছাড়া একটা মানুষকে আমেরিকার মতো একটি জায়গায় করা ইটস ভেরি ডিফিকাল্ট, ইউনো। রাইট। হ্যাঁ, তো এই জায়গায় তো মৌসুমি পরে চিন্তা করলো যে সানি, তোমার তো, আমার মাল্টিপল ভিসা ছিল 5 ইয়ার্সে, সেটা শেষ হওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার কারণে কি কি বিষয় জানি না, ভিসাটা এখনও অ্যাচিভ হয়নি, আর আমি ওই লেভেলের আমি আগ্রহ অতটা প্রকাশ করিনি। দেন মৌসুমি বলল যে দেখো, বাবা গেছে, আমার শ্বশুর গেছে, আমার শাশুড়ি গেছে, আমি যদি আমার মাটার এই যাওয়ার এই টাইমটায় যদি না থাকতে পারি, তাহলে আমি রোজ কিয়ামতের দিন কি করব আমি? তো অন্তত পৃথিবী কি জানুক না জানুক, তুমি অন্তত আমাকে স্যাক্রিফাইস করো, আমাকে একটু যেতে দাও। আমি অলমোস্ট প্রায় 29 বছর তোমার সংসার করলাম একসাথে, তো আমাকে যেতে দাও। পরে ফাইজাও যাবে। তো আমরা কিন্তু মূলত কয়েক জায়গায় আমি বলেছি যে অনেকের হয় না যে ছেলেরা বড় হয়ে গেলে, জি মেয়েরা বড় হয়ে গেলে যে একই পথ চলরে, কিন্তু ওই ধরনের কেন কেন জানি না আমরা পারছিলাম না। মেয়েকে মেয়ের হোক না বয়স 19 বছর, হোক না 25 বছর, হোক না 50 বছর, তারা সবসময় কিন্তু আপনাদের বাবা মার বাচ্চা। কাছে সেই 8 বছরের একটি কিশোর এবং কিশোরী, এটি হয়তোবা ভাবনার বিষয়। আমি পরে চিন্তা করলাম যে না, ঠিক আছে, মাকে দেখবে এবং আমার মেয়েকেও দেখবে। হোপফুলি আমার শাশুড়ির যে কন্ডিশন, প্রায় থাকে হসপিটালে। আর একটা জিনিস আমি আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমেরিকার রিহ্যাব সেন্টারগুলি কিন্তু অনেক আধুনিক, কিন্তু আমাদের মতো এরকম বাজে কোনো সিচুয়েশন না। হ্যাঁ, আমাদের এখানে যেরকম হয় না যে রিহাবে কেন থাকবে, একদম কেলেঙ্কারি হয়ে যায়, এর হয় স্বাভাবিক। যদি স্টাবলিশ কোনো ফ্যামিলি থাকে, তার বাবা মারা কেন রিহাবে থাকবে কিংবা বৃদ্ধাশ্রমে থাকবে, এটাই তো বাস্তব। ওদের ওখানে এরকম অনেক সুন্দর সুন্দর সিস্টেম কনসেপ্ট আছে। সেটার পরেও কিন্তু আমি মৌসুমি ডিসাইড করেছি যে মা যতদিন বেঁচে আছে ততদিন আমাদের কোলের মধ্যেই থাকবে। জি এবং হোপফুলি আমেরিকার মধ্যে একটি জায়গায় মৌসুমি অনেক কষ্ট করে। কষ্ট মানে কোনটা যেন মায়ের জন্য করে, তার ছেলের, তার সন্তানের জন্য করে। এবং হোপফুলি আমাদের একটা গ্রুপ আছে, মানে আমাদের Family group. ফ্যামিলি গ্রুপ, প্রতিদিন কথা হয়। এই যে কালকে রাতে আমি একটু মজার কথাই বলি, আমি একদম পুরো একটা টি শার্ট, পুরো মাথার মধ্যে, মাথা তো আমার ওমরার কারণ একদম একদম কি বলে চুল ফেলে কাটা হয়ে দিয়েছেন। বসে আছি আমি। হ্যাঁ, তো
তো যাই হোক, তো ওই অবস্থার মধ্যে করে কি এতটুকু দেখা যাচ্ছিল আমার ফেস। তো মৌসুমীর ভয় পেয়ে গেছে, কী হলো তুমি এই অবস্থায় কেন? আমি কি প্রচুর শীত। কত? আমি কি হতে পারে 8-9 হতে পারে। কি এতটুকু শীতে তুমি কাবো? আমাদের এখানে তো মাইনাস। আমি বললাম, ভাই তোমাদের Oh এখানে God! ডোনাল্ড ট্রাম্পের একটা সিস্টেম আছে। কিরকম? যে না এখানে হিটার আছে, অমুক আছে। আমাদের এখানে গ্রামগঞ্জের বিষয়ে, হ্যাঁ, তা আমাদের এই জায়গাটা এই আছে। যে আপনাদের এত সুইট একটা সম্পর্ক, কিন্তু মানুষজন যেহেতু আপনারা দূরে আছেন, তারা বলেন যাদের যে কোনো কাজ নেই তারা বলে এগুলো। আপনারা আর এক নেই আপনাদের ওরা মধ্যে। ওরা এক একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায়। কেউ হাত 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 এরকম করে দেখে, হাত দেখে ইয়ে করছে, যার যার মনে চায়। আর পাগলের সংখ্যা আগের থেকে তো অনেক বেড়ে গেছে। জি, তবে আপনারা যে এখনো একসাথে আছেন এবং ভালো আছেন সেটা সাক্ষী আলহামদুলিল্লাহ। আমি এবং আমরা আরো অনেকেই, কারণ গত ৩ নভেম্বর আমাদের প্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন ছিল। সেদিন আপনি তাকে অনেক অনেক সারপ্রাইজ দিয়েছেন এবং সেটির উত্তরে তিনি একটি ভিডিও বাইটস দিয়েছিলেন এবং সেখানে শেষ দিকে তিনি বলেছিলেন যে আপনারা সবাই সানির পাশে থাকবেন রাইট, এবং আমরা এগুলো দুজন বিশ্বাস করে না এরা। কিছু কিছু পাগল মনে করে কি এটা বোধহয় এআই, হ্যাঁ, তারপরে অনেক কিছুই মনে করে। তো যাই হোক, মানে এখন হয় এবং কি, তিনি এও বলেছিলেন আমরা দুজন দু প্রান্তে থাকলেও আমাদের ভালোবাসা যাতে সবসময় অটুট থাকতে পারে, আপনারা সেজন্য দোয়া না করবেন। আমাকে তো এরকমও এসএমএস দেখাইছে যে আপনাদের ডিভোর্স লেটারটা একটু দেখান, হ্যাঁ, তো ডিভোর্স লেটার নিয়ে ঘুরতে হবে, তারপরে তাদের জন্য তো আপনার বানাতেও হবে। হ্যাঁ অনেক কিছুই করতে হয় এখনকার জেনারেশন। তো ওই যে বললাম একটু আগে যে পাগলের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো আমরা সানি ভাই, নিজেরাও এক আপনারা- ধরনের পাগলামিতে ব্যস্ত থাকি এই যে। হ্যাঁ, তবে এই যে আপনারা সন্তানের জন্য কিংবা মায়ের জন্য দুজন দুদিকে আছেন, এটি তো অনেক মহৎ একটি। এবং হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি চলে যাব। আচ্ছা একটা জিনিস, আরেকটা অদ্ভুত প্রশ্ন আমি তোমার কাছে করি। জি, আমি সেদিন দাম্মামে ছিলাম এক ভদ্রলোকের সাথে, বাংলাদেশি টাকা একদম কম করে 200 কোটি টাকার মালিক হবে। তো আমি বললাম যে আপনার স্ত্রী কোথায়? বলে যে ঢাকায়। আপনার কয় ছেলে মেয়ে? বলে যে 2টা মেয়ে আর একটা ছেলে। তো কতদিন যাবত যান না? কই না 2.5 বছরের মধ্যে যায়নি। আমি বললাম যে 2.5 বছরের মধ্যে তাদেরকে নিয়ে আসতে পারেন তো? বলে যে ওরা ছিল, আবার চলে গেছে, 2.5 বছরের মধ্যে কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। কেন? এটা তো অল্প সময়ের মধ্যে। সানি ভাই আপনি কেন এই প্রশ্নটা করলেন? আমি বললাম যে আমাকে তো পাগল বানায় ফেলায় অনেকেই। তো আবার এরকমও আছে ইটালিতে হাজবেন্ড থাকে। কালকের একটা ঘটনা, আমি সাটোরিয়াতে অবস্থান করছিলাম। তো একটি ছেলে, বয়স কত হবে? 22-23 হবে। ও অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। পরে ঘটনাটা শুনলাম, ওর বাবা ওকে, ওর বয়স যখন 5 থেকে 6 বছর, তখন তাকে রেখে সাউথ আফ্রিকাতে গিয়েছে। আচ্ছা, কাগজ হয়নি তার জন্য, এবং তাদের যে তার মার সাথে আজকে দীর্ঘ প্রায় 16-17 বছরও মেবি হতে পারে। ওদের 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 মা আছে, ওদের বাবা বাবা সে দিয়ে শুনে একদম ফেন্ড হয়ে গেছে, হ্যাঁ। তা আমরা এটাকে উইয়ার্ডলি না ভাবি, হ্যাঁ, এবং বাবা সেটাই। আসতেও পারেনি। আমি এই কারণে এই প্রশ্নের মানে প্রশ্নটা করলাম এবং উত্তরটাও আমি দিচ্ছি এই কারণে যে এরকম পরিবারও তো আছে। অবশ্যই, তাহলে অবশ্যই। এইটা নিয়ে আমাদেরকে নিয়ে এত জল্পনা করে কোনো লাভ নেই। কারণ আপনারা জনপ্রিয় মুখ, পাবলিক প্রপার্টি হতে ভাবে পারে, তারা, হ্যাঁ। হতে পারে maybe কিন্তু এরকম। আপনার কি একাকিত্ব পেয়ে বসে না? কারণ আপনার স্ত্রী, 2 সন্তান পাশে নেই, আপনার তো একাই লাগার কথা। হ্যাঁ, কিছুটা আমি যদি অস্বীকার করি তাহলে এটা মিথ্যে বলা হবে। একাকিত্ব তো ডেফিনেটলি লাগে। যেরকম আমি প্রচণ্ড কাশি হচ্ছিল সৌদি আরবে, এবং অ্যান্টিবায়োটিক চলছিল। তখন ফিল হচ্ছিল যে আমার ওয়াইফটা যদি কাছে থাকে এটা সেটাই। দারুণ একটা সুন্দর মুহূর্ত হতো। এবং হয় না যে আজকে এই তোমার এখানে এসছি, হয়তো বা মৌসুমি থাকলে গিয়ে এই তুমি কি করে আসছো, তুমি কি জ্বালাইছো কিনা, কি করছো কিনা। আপনারা তো মাছরাঙার জামাই, মানে হ্যাঁ আমি মাছরাঙার জামাই। এটা একদম মানে বিগিনিং থেকে হয়ে আসছে। জি। এটাকে এত মানে বলার দরকার নেই, কিন্তু না, মাছরাঙার যেহেতু জামাই। মৌসুমী আপা শুরু হয়েছিল মেরিলের বিজ্ঞাপনের মাধ্যমে, হ্যাঁ, এই রাইট। এবং সেই জায়গা থেকে।
তো যেটা আপনি বলছিলেন কাশি হওয়ার পর স্ত্রী যদি পাশে থাকতো, কারণ মৌসুমী আপা এমন একজন কেয়ারিং মানুষ, শুধু আপনি তো স্বামী, কিন্তু সাংবাদিকদের প্রতি কিংবা যেই তার বাসায় যেত এত কেয়ারিং তিনি, না, সেটা আমাদের বড় বড় মুগ্ধ ডেফিনেটলি করতো। ডেফিনেটলি। এবং সাংবাদিকদের কিছু কিছু সংগঠনও আছে, এবং অনেক অনেক জায়গায় আছে যে এটা নাই বা বলা ভালো, কারণ বললে না কমে যায় আমার কাছে মনে হয়। এবং মনে হয় যে পার্সোনালিটি লেভেলটা থাকে না। না বলেন না। হ্যাঁ, যে হোপফুলি মৌসুমীর বিষয়ে আর আমার বিষয়ে আমি যদি বলি, আমরা নীরবেই অনেক কিছু করার চেষ্টা করি। জি। এবং এই গুণটা ডেফিনেটলি আল্লাহর কাছে যখনই আমি চেয়ে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে এই গুণটা দাও, এবং এই গুণের অধিকারী কিন্তু আমার ছেলেও হয়েছে। আমার ছেলেও এই কাজগুলি করে এবং করার চেষ্টা করে। মাশাআল্লাহ। আমার এবং দিন শেষে কিন্তু আমি একজন সুখী বাবা, দিন শেষে আমি একজন সুখী স্বামী, বাহ। দিন শেষে আমি একজন সুখী মানুষ। মানুষ। এই সেটা কারণে কিন্তু আমি শুরুতেই বললাম। এবং আমি বলি এই কারণে যে আমার মেয়েকে নিয়ে টেনশন করতে হয় না। বাহ। আজকে মানে 21 বছর গিয়ে 22 বছরে পড়বে, টেনশন করতে হয় না। আমি আমার মেয়েকে একবার বলেছিলাম যে কালকে তুমি কোথায় যাবো? কেন কোথায় যাব বলো তো বাবা? অনেক দিন আগে, প্রায় 3-4 বছর আগে। বলে যে কালকে তো 31st নাইট। উনি বলতেছে যে মুসলমানে কেন 31st নাইট হবে? তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, সে আমেরিকান পাসপোর্ট, সো এখানকার মানে এখনকার জেনারেশন, তো সে তার ভাবনাটুকু আমি এটুকু অনার করি যে না, 31st নাইটে ভালো কিছু কাজও হয়, কেউ হয়তো বা এবাদত বন্দিগিতে, যেরকম আমরা এবাদত বন্দিগিতে ছিলাম এবার, জি। আবার কেউ হয়তো বা উচ্ছৃঙ্খল লাইফ লিড করে তাকে একটা অন্য জায়গায় ভাসিয়ে দেয়। সেই জায়গায় কিন্তু আমার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ের চিন্তাধারা, এবং আমি তাকে কোনো দিন বড় হওয়ার পরে দেখিনি 31st নাইটে কোথাও গিয়েছে, আড্ডাবাজি করেছে। তো আলহামদুলিল্লাহ এর চেয়ে শান্তির জায়গা আর কি হতে পারে? চমৎকার। এই আপব্রিঙ্গিং গুলোই কিন্তু তাদেরকে একদিন আদর্শ মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে, এবং তাদেরকে যখন কেউ দেখবে বলবে যে ওদের বাবা মাকে মৌসুমী মস্তানি, বাহ, এটাই বলবে। তো মৌসুমী আপা তো ভালো একজন কুক, আমরা সবাই জানি, খুব ভালো রান্না করে। তো তিনি তো এখন আপনার পাশে নেই, অনেক দিন হলো। পছন্দের খাবার খেতে ইচ্ছে হলে আপনি কি করেন? ইদানিং পছন্দের খাবার মানে খেতে হলে মৌসুমী বলে যে আপার বাসায় চলে যাও, মানে আমার বড় বোন। আচ্ছা, আচ্ছা। আমার বড় বোন তো অনেক বড়, প্রায় 5 বছরের বড়, মোহাম্মদপুরে থাকে। আমার ভাগ্নি যেরকম আমার নোনা ইলিশ খুব মজার। আচ্ছা। আমি নোনা ইলিশ দিয়ে, তারপরে যে বেগুন আলু দিয়ে করে, আমার ভাগ্নি প্রায়ই রাখে। আপনার তো সরপুঁটি মাছও পছন্দ। হ্যাঁ হ্যাঁ, সরপুঁটি। তারপর ল্যাটকা খিচুড়ি। হ্যাঁ, লেটকা খিচুড়ি, যেরকম যে মাজারের খিচুড়িগুলি হয় না, এইগুলি আমি বরঞ্চ চেয়েই খাই। মানে হোপফুলি হয় না যে আশেপাশে কোথাও এই এদিকে আসো, এই আমার জন্য একটু নিয়ে আসো, বাহ, এইগুলি আমি খুব সাধারণ, আমি আর জানি। সাধারণ জিনিস খেতে আমি পছন্দ করি। বাহ। এবং আমরা কয়েক বছর আগে শুনেছিলাম যে আপনার হার্টে রিং পরানো হয়েছিল। হ্যাঁ, তো আপনি এখন সুস্থ আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমি তোমার সাথে কথা বলছি, ধরে নিতেই হবে আমি সুস্থ, বাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার। তো আপনি আমাদের মাছরাঙা টেলিভিশনের তো একদম শুরু থেকেই সম্পৃক্ত আছেন, এবং আপনাকে আমরা উপস্থাপক হিসেবে পেয়েছিলাম। বাংলাদেশ আপনাকে উপস্থাপক হিসেবে প্রথমবার পেয়েছিল মাছরাঙা টেলিভিশনে সব জানতা শমশের অনুষ্ঠানে 2015 সালে। এবং সেটা বিহাইন্ড দ্য সিন একটা ইনফরমেশন কেউ জানে না, আমি একটু জানাই। না, ওই যে একজনকে কোলে নিতে গিয়ে যে আপনার ঘাড়, ওই যে হতে পারে, আমি মনে রাখি না অনেক কিছু। আসলা হাবিব ভাবলাকে, মানে সেদিন খুব মজা করছিলাম আমরা। তারপরে একটা গেম ছিল, গেমের সময় আপনাকে কোলে নিতে হয়েছিল, এবং তারপর কয়েকদিন আপনি তো বিছানায়। না, তার জন্য ভাবনা বেশ স্লিম থাকার হ্যাঁ, চেষ্টা তা তো করে, অবশ্যই। এবং খুব ভালো আর্টিস্ট একজন, এবং কো আর্টিস্ট হিসাবে খুবই ভালো। অবশ্যই, অবশ্যই। মানে আমরা এরকম কাজ করতে গিয়ে অনেক মজার ঘটনা হয়, অনেক স্মৃতি হয়ে হয়, তো যায়, হয়ে সেগুলোই যায়। আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখে। হয়তো আমরা যখন একাকিত্বের সময় সেগুলো আমরা মনে করি। সেরকম আপনার একটি শখের কথা আমার মনে হয়, যেটা আপনার এখন রিসেন্ট টাইমসে খুব ভালো একটা শখ, সেটা হচ্ছে লাইভে যাওয়া এবং ভিডিও করা। আপনি যখনই কোনো ইন্টারেস্টিং কোনো মুহূর্ত দেখেন, আপনি সেটাকে সবার সাথে শেয়ার করতে পছন্দ করেন, তাই না? আমার নিজের ফেসবুক এবং নিজের উপর কনফিডেন্সটা একটু বেশি।
আবার হয়তোবা আমার কাছে কেন জানি মনে হয় যে তোমার কাছে আমি বলে গেলাম তুমি কাটশার্ট করলা, কিন্তু এই কাটশার্টের জায়গাটা আমার ওখানে নাই। হ্যাঁ, আমি নিজেই এডিটর, আমি নিজেই চ্যানেলের মালিক, আমি নিজেই হচ্ছে উপস্থাপক, হ্যাঁ, আমি নিজেই সব কিছু। সো হুটহাট করে অন্য কোনো চ্যানেলে আসা, তারপরে 10-12টা ক্যামেরা পেলাম, তারপরে দাঁড়িয়ে গেলাম, এগুলিতে কিন্তু আমি এর পেছনে তো অনেক হেটার্সও জন্ম নেয়, মানে আপনি যা বলবেন কিছু কিছু বিষয়ে তো অনেক সময় অনেকে মাইন্ডও করে, আবার অনেকেও বলে যে আপনি অ্যাটেনশন সিকার, অনেক কিছু, যেমন সিনেমা হলে আপনি যখন লুঙ্গি পরে যান সেটা নিয়েও কথা হয় আর কি। হ্যাঁ, মানে এই হেটার্সদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো সেটা হচ্ছে বহু বছর আগে আমি শুনেছি, আমি দেখিনি, আমার জন্মই তখন হয়নি, জি। এবং আমার বাবা হয়তো অনেক ছোট ছিলেন, যে আহ, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি ঠিক জানি না, যে শেরে বাংলা একে ফজলুল হক ইন্টারকন্টিনেন্টে উনি যখন নাকি এসছিলেন, তখন এই লুঙ্গির একটা ইতিহাস আছে, আচ্ছা। তাকে ঢুকতে দেওয়া হয়নি কিংবা এরকম কিছু মেবি হবে। আমি জিনিসটা পড়েছিলাম, কিন্তু অতটা ভালো করে এই মুহূর্তে বলতে পারছি না। এই সম্পূর্ণটাই এটা আমার অপরাধ আমি মনে করি। এটা অনেক চড়া উতরা পার হয়ে সে লুঙ্গি পরে ঢুকেছিল। তো বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে লুঙ্গি, এবং আরেকটা জিনিস, মানে আমি মনে করি সারা পৃথিবীর, আমি আমার দৃষ্টিতে সারা পৃথিবীর একজন যদি সুপারস্টার বলি সেটা হচ্ছে ইউসুফ খান, মানে দিলীপ দিলীপ কুমার। কুমার। আমি তাকে পূজনীয় মানুষ, আমি তাকে অসম্ভব রকমের ভালোবাসি। তার সাথে আমার জীবন দশায় দেখা হয়েছিল বাংলাদেশে আসার পরে, জি। এবং সে আমাকে সুন্দর একটা উক্তি করেছিল। এটা নিয়ে আমি বাঁচতে চাই, এবং ওনার একটা ছবি আমি দেখেছিলাম, উনি কি সেই উক্তিটি ছিল আপনার? করেছিল যে তুমি অনেক হ্যান্ডসাম ওয়াও। এবং অনেক হয়তোবা সুন্দর অভিনয় করো। তো ওনার মুখে এটা শোনার, মানে আমি ছবিটা হারিয়ে ফেলেছি, আমি জানি না এই ছবিটা কোথায় আছে, কারো কাছে থাকলে হয়তোবা প্লিজ আমাকে একটু দিবেন। অবশ্যই। ওনাকে আমি দেখেছিলাম যে বাসায় যখন উনি থাকে তখন উনি লুঙ্গি পরে থাকে, এবং রাজেশ খান্নাও তাই। আমাদের বাংলাদেশে অনেকেই আছে। তো সো বা লুঙ্গিটা হচ্ছে আমাদের ঐতিহ্য, কিন্তু সেদিন যে লুঙ্গিটা পরে আমি গিয়েছিলাম, যে সেটা হচ্ছে ওই ছবিটার একটা অ্যাটমসফিয়ার টোটালিটি একটা ছিলই ওরকম জি। প্যাটার্নের, জি। ওই ছবিটার সাথে মিলিয়ে Connect করে। এটা, এবং আমি পরে গিয়েছিলাম। এন্ড তার জন্য যে লুঙ্গি পরেই সব জায়গায় যেতে হবে, সেটাই। ইট ইজ নট। তো সানি ভাই, আপনাকে যদি আপনার দোষ গুণ বিচার করার দায়িত্ব দেই, আপনি কি বলবেন? আপনার গুণ কোনগুলো, দোষ আমার কোনগুলো? গুণ হয়তো বা অনেক কম, আমার দোষ হয়তো বা বেশি। উল্টাটা আসলে। এটা ধরাই দাও না তুমি। গুণ, আপনি সহজ সরল মানুষ। আপনি এটা আমার গুণ না, এটা অনেকের কাছে দোষ। হ্যাঁ, বাকিটা বলো। হ্যাঁ, এটা একদিক দিয়ে দোষ, কারণ আপনি অনেক সময় বিশ্বাস করে ঠকেন। আর আপনার দোষ, মেবি মাথা গরম করেন কি, কিংবা না, অনেক সময় রাগ করে আমি ফেলেন। আমি ধরাই দিই। কেউ যদি বেশি উপরে উঠে যায়, আমার বিষয়ে বেশি কথা বলে, তাকে থামাবার জন্য আমি এই কাজটা করার চেষ্টা করি। কারণ মানে আমাদের একটা, আমরা দিন শেষে বাঙালি তো, আমাদের এই মাথা গরমের লিমিটেশনটা অনেক দূর চলে যায়। হ্যাঁ, সেটাকে কিছু না কিছু কারণে থামাতে হয়। জি। সেই কাজটা আমি করার চেষ্টা করি দিন শেষে, এবং আমি প্রতিবাদ করি। আর আমি জানি যে আমি ওয়ান ওয়েতে আসছি, ওয়ান ওয়েতেই আমি দুনিয়া থেকে যাব, এবং হোপফুলি তোমাকে এখন আমি ইয়েস ব্রাদার বললাম, স্যার বললাম, পিছনে তোমাকে আমি ব্যাটলি আমি তোমাকে গালি দিলাম তা না। আমার যদি কোনো ক্ষমতা থাকে, আমি মাছরাঙ্গাতে বসে তোমাকে যদি আমি রাগ করে এখান থেকে সুপারলি যেতে পারি, তাহলে আমার রাগের পার্সোনালিটিটা এটা ভালো হবে। অবশ্যই। হোপফুলি আমি বাইরে গিয়ে ঘেউ ঘেউ করলাম, এটা কাপুরুষ আমি মনে করি। মানে আপনি কোনো মুখোশ পড়তে পারেন না, না, আপনি আমি মুখোশ যেটা করতে পারি না। ধারণ করেন, বিশ্বাস করেন সেটি রাইট, বলেন। আমি অকপটে বলে দিই। তবে আপনাকে নিয়ে একজন গুণ দোষ সবকিছু বলে গেছেন আমার এই পডকাস্টে। গত 6 ডিসেম্বর এসেছিলেন সঙ্গীত তারকা আসিফ আকবর, আপনিও জানেন সেটি। এবং তিনি বলেছিলেন আপনি খুব সহজ সরল মানুষ। পাশাপাশি কিছু সমালোচনাও করেছেন, সেটিও আপনি জানেন, যে চাপটা বিক্রি করেন, এবং ফুটবল নিয়ে কথা বলেছেন, কারণ হয়তো বাফুফে থেকে আপনার চাপের অফার আসবে।
আমি লাইন বাই লাইন যদি ধরি আর কি, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সে আমাকে যথেষ্ট পরিমাণ সরি বলছে এবং তার বলা উচিত হয়নি এইসব কথাগুলি, এবং তার ছোট ছেলের জন্য দোয়া করতে বলেছে এবং দাওয়াতও দিয়েছিল। হয়তোবা আমি বাংলাদেশে থাকলে এত সুন্দর করে ও আমাকে ভয়েস ওভারটা পাঠিয়েছে, জি। আমি বাংলাদেশে থাকলে আমি ওর ছেলের বিয়েতে আমি যেতাম। জি। তো হোপফুলি আমি দোয়া করি ওর ছেলের জন্য। আর হয় কি, ওই যে একটা কথা বলি, আমি অলওয়েজ তখনও বলেছি এখনও বলেছি, চেয়ারের গরমের কারণে কাউকেই কোনো কিছু দেওয়া উচিত না। হোপফুলি এখানেই এটা ফুল স্টপ হয়ে যাক। আমি মনে করি আমি স্পষ্ট করে ওর ব্যাপারে কোনো মন্দ কথা বলবো না, খালি এটুকুই বলবো ওর জন্য দোয়া করি। ওর দুটা ছেলে আছে, দুইটা মেয়ে আসছে, ওর স্ত্রী আছে, ও ভালো থাকুক। এবং আমি দোয়া করি এই ধরনের কথাবার্তার থেকে যেন ওকে যেন একটু নিস্তার আল্লাহ পাক দেয়, এটা ওর জন্য দোয়া রইল। অবশ্যই আমরাও চাই না কোনো তারকারা নিজেদের মতো বিবাদে জড়াক, আমরা চাই যে সবাই ভালো থাকুক। তবে হয় না যে আপনাকে নিয়ে কিছু পারসেপশন কিন্তু আসিফ ভাইয়ের মতো আরও অনেকে ধারণ করেন, যেমন তিনি যে লাইনটা বলেছেন যে নারী শাসিত পুরুষ কিংবা সংসারে ভালো নেই, এগুলো কিন্তু অনেকেই পেছনে বলেন। হ্যাঁ, তো সামনে এসে বলতে বলো, বলে না আর কি, সেটা বলে না। সামনে এসে মানে বলতে বলো। আমি যেরকম, তুমি আমাকে প্রশ্ন করো নাই, আমি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। জি। যেরকম কেউ বলতে পারবে না যে আমি কোনো হিরোইন নির্ভর হিরো। এটিও কিন্তু বলে, আপনারা কয়েকজন নায়ককে নিয়ে বলে যে মৌসুমী শাবনূর ছিল বলেই ছবিগুলো হিট নো হয়েছে। নো নো নো, আমি মৌসুমীকে চ্যালেঞ্জ করলাম। মৌসুমীও বলতে পারবে না, আমাকে যদি প্রমাণ দিতে পারে মৌসুমী নিজেও জি। যে ওকে ছাড়া আমার ছবি চলে নেই। হ্যাঁ, ইভেন কি শাবনূরও পারবে না, ইভেন কি লিমাও পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম এবং এই চ্যালেঞ্জের একটি কারণ আমি দেখাই। আমার বাম্পার একটি ছবির হিরোইন হচ্ছে জিনাত, বাংলার বধূ। বাংলার বধূ, রাইট? জি। একটা বাম্পার হিট ছবির হিরোইন হচ্ছে পপি, রাইট? কুলি। কুলি। একটা বাম্পার হিট ছবির নায়িকা হচ্ছে লিমা, প্রেম প্রেম গীত, জি। রাইট? জি। তোমার একটা বাম্পার হিট ছবির নায়িকা হচ্ছে শাহনাজ, মহৎ, জি। রাইট? ইয়েস বলবা কিন্তু, প্রেম কখনো মধুর গানটা আমি প্রায় শুনি। ঠিক আছে? জি। একটা বাম্পার হিট ছবির নায়িকা হচ্ছে শাবনূর, শাবনূর, প্রেমের অহংকার, প্রেমের অহংকার, মধুর অধিকার মিলন, চাই, মধুর অধিকার মিলন, চাই। এগুলি, রাইট? কে অপরাধে? অস্বীকার করবা? না, আচ্ছা, করবা না তো, রাইট? একদম না। তারপরে হচ্ছে আমার মনে করো যে মৌসুমী, একটা বাম্পারি ছবির নায়িকা হচ্ছে মৌসুমী। ওভারঅল যদি আমার লাইফের যদি সুপার বাম্পারির ছবির নায়িকা এক নম্বর যদি ধরো, সেখানে কিন্তু মৌসুমী নাই, সেখানে কিন্তু শাবনূর নাই, লিমা আছে। হ্যাঁ সেখানে লিমা আছে হয়তোবা, কিন্তু পপি আছে, কিন্তু ওভারঅল কিন্তু একটা সুপার জুটি কিন্তু ওমর সানি মৌসুমী। একদম তাই, আমি কিন্তু সেটাই বিশ্বাস করি। হ্যাঁ, কারণ আমি সেই ছবিগুলো আমি কি দেখেছি। বুঝাতে পেরেছি? আরেকটা বলে না, নিশি ছিল, আখেরি হামলা। আখিরি হামলা, মানে যতগুলি নায়িকার কথা বললাম, এবং আমি অরুণা বিশ্বাসের সাথেও কাজ করেছি, রাইট? জি, জি। তারপরে হচ্ছে আমি অঞ্জু ম্যাডামের সাথে আমি কাজ করেছি, রোজিনা হ্যাঁ। তারপর না, রোজিনা আপার সাথে আমি হিরো হিসাবে কাজ একই ছবিতে করিনি। ছিলেন। তারপরে আরো অনেকের সাথে আমি কাজ করেছি। আপনি ভাগ্যশ্রীর সাথেও কাজ করেছেন, আমি যেটা কিন্তু রিলিজ ছবিটা হয়নি। রিলিজ হয়নি। তাহলে আমাকে বলতে হবে, এটা তোমার মাধ্যমে সবাইকে অবশ্যই। প্রশ্ন করি যে এত বাম্পারির ছবির যদি নায়িকা যদি এত কেন্দ্রিক হয়, জি। আমাকে এই কথা যদি কেউ যদি আমাকে বলে ভুল, সাকিবকে বলে ভুল, মান্নাকে বলে ভুল, রুবেল সাহেবকে বলে ভুল, এগুলি ওয়াসিম সাহেবকে বললে ভুল, সোহেল রানা সাহেবকে বললে ভুল, ফারুক সাহেবরে বললে ভুল, জি। হ্যাঁ, এটা রাজ্জাক আঙ্কেলকে বললে এটা ভুল, জি। ঠিক আছে? এইসব যারা যারা আছে, হ্যাঁ, অন্য অন্য জায়গায় এটা রেখে দিতে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে কিন্তু লেডি স্টার সুপারস্টার যদি বলি আমার মানে 90s-এ, তাহলে ওয়ান অফ দ্য মৌসুমী এবং শাবনূর। অবশ্যই। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা অনেক ছবির অনেক ছোট ভাই ব্রাদাররা আছে, আমি নাম বলবো না, তারা কিন্তু একটা ছবি দেখাতে পারবে না
যে তাদের নিজস্বতায় একটা ছবি সুপারহিট হয়ে আছে। এটা আমি দেখাতে পারবো, এটা মান্না ভাই দেখাতে পারবে, জি, যেটা আপনি নামগুলো বললেন আর কি। হ্যাঁ এটা সাকিব দেখাতে পারবে। আরেকটা অভিযোগ বলে যে ফেসবুকে আপনার বেঁচে থাকার অবলম্বন, এরকম কথাও অনেকে বলে আর কি। ইট ইজ নট অবলম্বন, তো তুমি নিজেও। জি জি আমার যেরকম আমার একটা স্টাফ আছে, জি জি ও বেতন পায় হচ্ছে 12,000 টাকা। তো ও বলতেছে স্যার আমার একটাই শর্ত, আমি আপনার এখানে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করব, বাট আমি রাত 3টা পর্যন্ত আমি ফেসবুক চালাই। এটা আমাকে বন্ধ করতে পারবেন না, দরকার 2,000 টাকা আমাকে বেতন কমাই দেন, এই টাইমটুকু দেন। তার মানে ফেসবুকের বিষয়ে বলো, মানে এখন আমাদের লাইফস্টাইল একটা পার্ট হয়ে একটা গেছে। পার্ট হয়ে গেছে জি, তো, জি। রাইট? তো এই পার্টটাকে অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ সেই পার্টের একটি অংশ, এবং সেই পার্টের কারণে আপনাকে অনেক বিপদেও পড়তে হয় এবং সেটা আমি জানি। হতে হয়। আপনাকে আপনি বিভিন্ন সময় লাইভে আসেন না, বিভিন্ন সময় সমাজ সচেতনতা থেকে আমি আপনি অনেক লাইভ কিছু। খুব কম করি, আমি ভিডিওটা মানে ইয়ে করি বেশি। আপনি একবার লিখেছিলেন যে বাজারের দাম টাম নিয়ে আপনি কোনো বোধহয় ভিডিও করেছিলেন, তারপর আপনাকে ডিবি অফিস থেকে। হ্যাঁ নিয়ে গেছিল, হারুন সাহেব নিয়ে গেছিল 2 থেকে 3 বার। আমাকে বলছে এটা ডিলিট করেন, না আমি বলছি না, এটা আমি ডিলিট করতে পারবো না। আপনার ক্ষমতা আছে, আপনার প্রাইম মিনিস্টারের ক্ষমতা আছে, এটা আপনার নিজের হাতে ডিলিট করেন, আমি করব না ডিলিট। তারপর এটা আমার দ্বারা সম্ভব না, আপনি আমাকে কাপুরুষ বানাতে পারবেন না। তো সেটা মিনিমাম 2 থেকে 3 মাসের জন্য হাইড করে দিছিল। অনেক অনেক কিছু প্রবলেম হয়ে দাঁড়ায়, হ্যাঁ দাঁড়িয়েছিল। তো আমি তো প্রতিবাদ সেই আগের থেকেই করি। তারপর ডিলিট করেননি আপনি? না আমি ডিলেট তো কখনোই করিনি, এবং এখনো তো প্রমাণ আছে সে আমি যে ডিলেটটা করিনি, জি জি রাইট? তো সো আমি প্রতিটা সেক্টরে আমি প্রতিবাদ করার চেষ্টা করি। আমাকে তো অনেকেই বলে আমি ভাতের ব্যবসা করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কি? অনেকেই বলে আমি হোটেল বিজনেস, মানে অনেকেই বলে আমি হোটেল বিজনেস করি। আরে আমি তো কোনো ড্রাগ সাপ্লায়ার না, সেটাই। আমি তো কোনো মানে লেডি সাপ্লায়ার না, আমি তো কোনো মার্ডারার না, আমি তো কোনো ব্যাডলি রাজনীতিকবিদ না, আমাকে তো পলায় থাকতে হয় না, আমাকে তো সিকিউরিটি গার্ড নিয়ে চলতে হয় না, ঠিক আছে? আমি আমার গাড়ির ড্রাইভ আমিই করি। হোপফুলি আমি তোমার মাধ্যমে জানাতে চাই, একটি মানুষ যদি ফিল করো কখনো যে বলল যে ভাই আমার তো 100টা ভ্যান গাড়ি আছে, এই ভ্যান গাড়িটা চালিয়ে আমার সংসার চলে, তাকে বাহাবা দিবা, অবশ্যই অবশ্যই, কেন না? তাকে বাহাবা দিবা। কিন্তু সেই মানুষটার সাথে তুমি কখনোই চলবা না। এজ এ বড় ভাই হিসাবে তোমাকে আমি সাজেশন দিব যে তুমি জানো যে প্রচণ্ড সে মিথ্যাবাদী, প্রচণ্ড তোমাকে যে কোনো মুহূর্তে বিক্রি করে, তোমার স্ত্রীকে বিক্রি করে, তোমার বান্ধবীকে বিক্রি করে, তোমার একটা বোনকে বিক্রি করে সে মুনাফা লাভ করবে, তার সাথে সম্পর্ক রাখবো না। একদমই না। তো আমি যদি আবার আসিফ আকবর প্রসঙ্গে ফিরি, মানে তাকে তো আপনি শুরু থেকে দেখেছেন, তো শুরু থেকে তার উত্থান এবং সবকিছু মিলে আপনারও তো তার সাথে বেশ কিছু স্মৃতি আছে, শুনবো সেসব সম্পর্কে। না ও আসছে পরে আমার মানে ওই টাইমে যদি মৌসুমীর সাথে বোধহয় সম্ভবত একটি গান করেছিলেন। ও গানও করেছিল, তারপরে মেবি বোধহয় জাপানেও গিয়েছিল, বোধহয় জাপান না ফ্রান্সে, যাই হোক আমার দেশের বাইরে গিয়েছিলাম। গিয়েছিল, তারপরে লন্ডনে গিয়েছিল। আমি তারপরে হচ্ছে অ্যান্ড্রোদা, অ্যান্ড্রো কিশোর, মৌসুমী, নোভেল, আরও অনেক অনেক আর্টিস্ট, অনেক বিগেস্ট আর্টিস্টগুলি। তখন ওই ছিল হচ্ছে সর্বকনিষ্ঠ, একদমই আছে। ওই টাইমে যদি আমরা যদি কোনো একটু মানে বলতাম যে এই ছেলেটাকে নিচ্ছেন কেন, কিংবা ইয়ে করছেন কেন, কই আমরা তো এই ধরনের কোনো কিছু করি নেই কখনোই। কোনো জুনিয়রদেরকে নিয়ে, কোনো জুনিয়র যদি তোমার সেকেন্ড আমার চলে যাওয়ার পরে কেউ যদি আয়শা বলতে পারে যে মানে সাক্ষী দিতে পারে, প্রমাণ দিতে পারে যে ওমর সানি মৌসুমী এখান থেকে আমাদেরকে মাইনাস করেছে, কখনোই না। আমি মাছরাঙ্গা থেকে এসে
আমি মাপ চেয়ে যাব, এরকম একটা স্টিল দিব আমি। তবে আপনার ওই বিষয়টাই কিন্তু অনেকেই একটু বিব্রত হয়েছেন যে আপনি যখন তুই তুকারি করে আসিফ আকবরের পাল্টা উত্তরে আপনি যখন হাত উঁচিয়ে মারের ভঙ্গি করেছেন, বেয়াদব বলেছেন, হ্যাঁ, আর রাগ থেকেই অবশ্যই করেছেন। তবে আপনি তো বড়, আপনি তো শাসন করবেন প্রকাশ্যে না। সামনে এনে দিলে না তো। আচ্ছা, যদি কখনো সামনে এনে দেয় আপনারে কি প্রশ্ন করবেন? মানে না, এখন আদর করে দেব, কারণ মাপ চেয়েছে তো। এখন আদর, ছোট ভাই তো, অসুবিধা। জি জি আর এখন তোর শ্বশুর হয়েছে তো, জি 2টা মেয়ে শ্বশুর হয়েছে, ঠিক না? জি, এবং আল্লাহ সম্মান দিছে তো। এবং তারও একটা মেয়ে আছে এখন। এখন রাইট হ্যাঁ, ওর তো একটা মেয়ে আছে, রাইট। জি। আমি ভুলে গেছিলাম, রিয়েলি সরি। আর সব কিছু মিলে আর টাইনো না। না না, আমি টানছি না, আমি চাই, আমরা চাইছি, আমি অনেকের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাইছি যে আমরা শুধু আপনাদের না, আমরা কোনো তারকার মতো বিবাদ দেখতে চাই না। না, আমি মনে করি বাংলাদেশের গর্ব। হুম ওর গান হয়তো বা আমি পছন্দ করি না, ওর কিন্তু হাজারো মানুষ এরকম, আমি একা পছন্দ না করলেও ওই না, কিন্তু দিন শেষে কিন্তু ও কিন্তু ভালো একজন গায়ক। এবং দিন শেষে তিনিও বলেছেন আপনি অনেক সহজ সরল মানুষ, আই লাভ ইউ, হতে পারে। সবকিছু বলেছেন। আমি খালি এটুকুই বলবো যে এইভাবে কাউকে নিয়ে কথা না বলাই ভালো। জি। দিন শেষে সরি বলার অভ্যাসটা একটু কমাই দিলেই হয়, দ্যাটস ইট। তো আপনাকে নিয়ে যেটি আপনি বলছিলেন যে ভাতের হোটেলের কথা বলে, পাশাপাশি আরো অনেক উপাধিতে তো আপনাকে ভূষিত করে, অনেকে পেছনে কথা বলে, আপনি কি সেগুলো জানেন? দিন শেষে আমি কর্ম করে খাই, কর্মটাই হচ্ছে আমার বেস্ট ওয়ান আমি মনে করি। যে কর্মের কারণে আমার আমার সন্তান আমাকে গর্ব করে পরিচয় দিতে পারে, জি আমার স্ত্রী বলতে পারে আমার স্বামী ওমর সানি, আমার ভাই বলতে পারে আমার ভাই ওমর সানি, আমার বোন বলতে পারে, দ্যাটস ইট। এটার বাইরে আমার সেই কর্মটা কি আমি সেটা দেখার না, কিন্তু কর্মটা সাহি কিনা এবং সেটা হালাল কিনা, হ্যাঁ, সেটি আমি দেখব। এরকম কিছু কর্ম আমি করি না যেটা সমাজের ব্যান্ড, সমাজের নিকৃষ্ট, তারপরে এটা অবৈধ, এরকম কোনো কর্ম আমি করি না। জি। তবে কি কি বলে আপনাকে নিয়ে মানুষজন? কি কি উপাধিতে আপনাকে ভূষিত করে মানুষজন? হ্যাঁ, দেখো আমি একটা কথা বলি, ম্যাক্সিমাম মানুষ বলে যে আমি অনেক সহজ সরল মানুষ এবং ভালো মৌসুমী একজন আপাও মানুষ। বলেছেন আমাদের একসাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চায় একটা মানুষের কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের কাছে চায় হচ্ছে যে তুমি তোমার কর্মের জায়গাটায় সৎ থাকো, তোমার সংসারে তুমি সৎ থাকো, মনটাকে তুমি নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু তুমি দিন শেষে ঘুষ খাচ্ছ, তুমি মানুষকে বিদ্রূপ করছো, মানুষের ক্ষতি করছো, সেই 5 ওয়াক্ত নামাজের কোনো কিছু যায় আসবে না। এই 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠাতা করতে গেলে তোমাকে কি কি কাজ করতে হবে? সেটা হচ্ছে তোমার ক্ষতি আমি করব না। এই 5 ওয়াক্ত নামাজকে মেনটেন করতে গেলে তোমার কোনো আমি দুর্নাম করব না, জি কোনো মেয়েকে আমি ক্ষতিগ্রস্ত করব না, কোনো একটি ফ্যামিলিকে আমি ক্ষতিগ্রস্ত করব না, আমি 2 নাম্বারে কোনো টাকা আমি ইনকাম করব না, ঠিক আছে? আমি বড় হওয়ার জন্য তাকে আমি গলা টিপে মেরে ফেলবো, সেই কাজটা করতে পারবো না। আমি কোনো সুদ খেতে পারবো না, জি রাইট? আমি কোনো অবৈধ বিজনেসের সাথে আমি জড়িত থাকতে পারবো না। এবং মনটাকে পরিষ্কার যদি আমি রাখি, আমার এক হাতে যেরকম আমার ফাইজা, আরেক হাতে আমার আয়শা, আরেক হাতে আমার মৌসুমী। বাহ বাহ বাহ। তাহলে মৌসুমী যদি আমার মানে দেহের একটি অংশ হয়ে থাকে, হ্যাঁ, আমার আমার সবচেয়ে বড় আমার জান্নাতের 2টা অংশ তো আমার মেয়ে। তো একই জায়গায় যদি 3 জনকে রাখি, তুমি কেন আমাকে বাধা দিবা? কেউ বাধা দিবে না। এবং আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই, একজন বিশেষ ব্যক্তিত্ব, সদ্য প্রয়াত 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু আপনাকে বলেছিলেন পাগলামো না করতে। এবং না, আসলে হয়েছে কি যে আমার একটা স্মৃতি আছে। জি স্মৃতিটা কয়েকদিন আগে আমি সৌদিতে থেকে আমি বলেছিলাম, সেই সনটা 77 কি 78 হবে। আচ্ছা আমি তখন নদীর ওপারে থাকি,
কালীগঞ্জের হ্যাঁ কালীগঞ্জ যে কি বলে চুনকুটিয়া মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে। ভাই আমার বাপ কিন্তু জমিদার ব্যারিস্টার অমুক টমুক না, এরকম অনেক মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে। উপরে মানে বৃষ্টি পড়লে টিনের ঘরে শব্দ হতো, ওরকম ঘর থেকে আমি আসছি ওমর সানি। এবং সেজন্যই আপনি মাটিতে বিচরণ করেন। হ্যাঁ, তো আমার বাবা মেহবুব টিসে চাকরি করতেন। দেন ওই টাইমটায় সেটা কি ফার্ম গেটে? না 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 ও বরিশালে কালীগঞ্জে। কালীগঞ্জে, আমি চুনকিটিয়ার কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন উনি একটা স্কুলের পরে আমি কিছুদিন আগে শুনেছি ওই স্কুলটার নাম গার্লস স্কুল হয়েছে। দীর্ঘদিন আমার যাওয়ার নাই, এবং সে অনেক বছর আগের কথা, রাইট? আমি তখন অনেক ছোট একটি ছেলে। প্রথম তাকে দেখি সানগ্লাস পরা এবং প্রেসিডেন্ট এবং জিয়াউর রহমান। এবং আমাদের ওই যে বলে না পিচ্ছি পোলাবানদেরকে সামনে বসাইতো আর বড়রা একটা পিছনে। জি। তো উনি একটি শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি বাচ্চাদের দিকে আমাদের দিকে তাকাইছিলেন। আমরা প্রায় 30-40 জন বাচ্চা ছেলেরা বসা। বাহ। হ্যাঁ, তো ওই টাইমটা তাকে দেখা এবং একটা কোনো না কোনো কারণে আমার আব্বুর সাথে আমার মার সাথে একটা মিছিলের মধ্যে অংশগ্রহণ করা, এবং সেখানে তাকে দেখেছি। এবং তার মৃত্যুর পর জানাজা যখন হয় তখন আমি ফার্ম গেটে, আমি তেজকুনি পাড়াতে থাকি তখন। এই তেজকুনি পাড়াতে থাকি তখন গেলাম, তার কফিনটা দেখলাম। তো তখন তো তার চেহারা দেখা যায়নি। কফিনটা দেখলাম এবং আমরা তখন হাফ প্যান্ট পরা, ওই অতটুকু হয়ে ওঠে না যে না বলবো মানে জানাজা পড়তে হবে, পড়তে হবে। অনেক কষ্ট করে টেনে টুনে করে জানাজাটা, মানে অনেক দূরের থেকে অনেক লক্ষ লক্ষ মানুষ, তার ভিতর থেকে কিভাবে পড়লাম। একটু ছোট মানুষ, ওই অবধি সবাই কাঁদতেছে, আমিও কাঁদতেছি এরকম। আপনি সেই কান্নাটা গত 30 ডিসেম্বরও কেঁদেছিলেন। আমি জানি না এবং তারপরে আমি আবার রাজীব ভাই থাকা অবস্থায় জাসাসের সাথে জড়িত ছিলাম, এবং আমাদেরকে 2রা ফেব্রুয়ারি 97-এ ফারদিনের জন্ম। জি। এবং ওর একটা বেশ বড় সার্জারি হয় মূলত। তখন উনি প্রাইম মিনিস্টার না। আচ্ছা। তো কোকো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে রাজীব ভাই বললো যে তোমাদেরকে যেতে হবে, কার্ড আসছে। আচ্ছা। হ্যাঁ, তো আমি মৌসুমি যাই। তো ফারদিনকে অবভিয়াসলি ভাবে আমার মার কাছে রেখে যাই। এতটুকু একটা বাচ্চা, তখন বয়স কত হবে, মেবি ওর বোধহয় 6 মাস কিংবা 1 বছর হয়েছে কিনা, আই এম নট শিওর। এই তখন যাই, খাওয়া দাওয়া করে আসার পরে বলতেছে চলো যাই। তো উনি 4-5 জনের মধ্যে বসা একটু নিচু জায়গায়, ওই মোড়া বলে না, মোড়া টাইপের মতো করে। তো বসা, টাপ করে বলতেছে এই মৌসুমি কেমন আছো? তো জি। বেগম খালেদা জিয়া হ্যাঁ, ডাকছিলেন। তো কেমন আছো? জি ভালো। মানে বললো যে খেয়েছো তোমরা? বললো যে হ্যাঁ খেয়েছি। আমি একটু দূরে ছিলাম, হ্যাঁ দূরে ছিলাম, যে ভয় লাগছিল। হ্যাঁ, তো বলতেছে তোমার ছেলের অবস্থা কি? তা আমি চিন্তা করলাম এত ব্যস্ত মানুষ, তখন তো ফেসবুক ছিল না, কোনো কিছু ছিল না, পত্রিকার মাধ্যমে এটা তো খবর রাখারই কথা না। হ্যাঁ, আমার কাছে না এটা মানে একটা বিস্ময় মনে হচ্ছে। আমি রাজীব ভাইয়ের দিকে তাকাই, রাজীব ভাই বলতেছে না ভালো আছে বোধহয়। মৌসুমি বলে যে হ্যাঁ, বলে যে অপারেশনটা কি সাকসেস না? হ্যাঁ, বলে যে হ্যাঁ তোমার ছেলের জন্য দোয়া করছে। তোমার ছেলের নাম ফারদিন না? বলে যে হ্যাঁ হ্যাঁ। তো আমি না আরো হচ্ছে, তো আমাকে বলতেছে কি অবস্থা তোমার, এই কোনো ঝুট ঝামেলা করবো না কিন্তু। তখন অনেক ছেলেরা মানে কি মেয়েদেরকে একটু ঝুট ঝামেলা করে না, ডিভোর্স দিয়ে দেয়, অমুক দিয়ে দেয়। বলছে যে না এখন ছেলে হয়েছে, হ্যাঁ ওরে নিয়ে কিন্তু সুন্দর করে সংসার করবে, পাগলামি করবে না, পাগলামি করবে না, হয় না তো কিছু। তো আমি তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত আমি সংসারে আছি, কিন্তু উনি দুনিয়াতে নাই।
এবং আপনি যে কান্না করেছিলেন সেটির পরেও কিন্তু কিছু হেটার্স চলে এসেছে যে আপনি রাজনীতিতে থাকবেই। সক্রিয় হতে চাইছেন। এটা থাকবে। আমি যে- যদি চিল্লাতেও বসি জি। 40 দিনের, কিছু পাগল ছাগল তুমি দেখবেই। তা এটা আপনি নিয়ে এখন বলেন যে আপনি রাজনীতিতে সক্রিয় হতে চান, না, এই মুহূর্তে না, এই মুহূর্তে না। কিন্তু আপনি তো মানুষের জন্য কাজ করছেন। না, মানে যে একটা প্ল্যাটফর্ম যদি মানুষের আপনি জন্য পান। কাজ করতে গেলেই যে রাজনীতি করতে হবে, তারপরে জামকাট করতে হবে। আমার যেরকম আমি বলি, আমি একটাতে বিশ্বাসী। যেরকম আমি সাপোর্টার হিসাবে আমি যদি বলি, যেরকম প্রশ্ন করবা না, জি আমি উত্তরটা দিয়ে যাব, প্রশ্ন আমাকে করবা না। জি যেরকম আমি ব্রাজিল সাপোর্ট করি ফুটবলে, তারপরে ফুটবলে আমি যদি ক্লাব করছি, জুভেন্টাস করি আমি, রাইট। ক্রিকেটে যদি হয় আমি পাকিস্তান সাপোর্ট করি। হ্যাঁ, বাংলাদেশ যখন ইন্টারন্যাশনালি হয় আমি বাংলাদেশের সাপোর্ট, তো এটা অনস্বীকার্য, এটা তো বলার কোনো রাখে না। কারণ জি আমি আমার দেশকে যদি আমি ভালো না বাসি, আমার এবাদত তো কবুল হবে না। জি এটাই আমি বুঝি সব কিছু মিলে। হকিতে আমি অস্ট্রেলিয়াকে আমি সাপোর্ট করি। তো এরকম হয় না যে সাপোর্টেড বাই আমি একটাই। জুভেন্টাস তো এখন তো কোনো লাইমলাইটই নেই। তার জন্য যে বার্সেলোনা হয়ে যাব, রিয়াল মাদ্রিদ হয়ে যাব, এই ধরনের মানুষগুলি যারা জামকাট করে এই দল চেঞ্জ করে না, এই মানুষগুলি কোনোদিনই আমার কাছে ভালো হতে পারে না। হ্যাঁ, কিন্তু ভালো কাজ করতে গেলে রাজনীতি করতে হবে, এটা কে বলছে তোমাকে? হয় না যে একটা প্ল্যাটফর্ম থাকলে তো একটু কাজ এগিয়ে যাওয়া সহজ হয় অনেক সময়। না, এই যে হাদির মতো একটা ছেলে, ও যে চলে গেল, ওর কি কোনো বিশাল বড় একটা দলের কোনো প্ল্যাটফর্ম ছিল? ও তো আমি মনে করতাম যে মাওলানা ভাসানীর পরে আমার মনে হয় যে এরকমভাবে পজিটিভ নেগেটিভ দু ক্ষেত্রেই সে বলতো। আমার কাছে তো মনেই হতো না, আমার কাছে হাদি ছেলেটাকে আমার কাছে মনে হতো যে ও মানবতার একটি ছেলে। ওর কোনো দল থাকার কোনো কথা না। যেভাবে যারা নাকি এত সুন্দর করে বলে, তাদের কোনো দল থাকা উচিত না। মানে দলরা কিন্তু পার্টিকুলার একটি জিনিসের কথা বলে, রাইট? কিন্তু একজন মানে যেরকম মানুষগুলি যুগে যুগে কিছু মানুষ আসে, তারা শুধুই মানবতার কথা বলে, তারা সত্যের কথা বলে, তারা যেটা সত্য সেটা সত্য বলে, যেটা হীরা সেটাকে হীরা বলে, যেটা স্বর্ণ সেটা স্বর্ণ বলে, যেটা রূপা রূপাকে বলে। এই ধরনের মানুষের কোনো পার্টিকুলার কোনো দল থাকা দরকার নেই। একদম খুব সুন্দর বলেছেন, এবং আপনার এই শিক্ষাগুলো কিন্তু আমি বিশ্বাস করি যে এমনি এমনি আসেনি, আপনি পরিবার থেকে পেয়েছেন। আপনার বাবা একজন সৎ মানুষ ছিলেন, এবং মোহাম্মদ মুজিবুর রহমান তিনি 4 এপ্রিল মারা গেছেন, এবং আপনার মা বেগম মনোয়ারা তিনি 23শে মে আপনার জন্ম মাসেই চলে গেছেন। তো ছোটবেলার তো আপনার অনেক স্মৃতি রয়েছে। ওমর সানি তো ওমর সানি ছিল না, তখন মোহাম্মদ ইমরান ছিল আর মোহাম্মদ কি। ইমরান। বাবা মা কি নামে ডাকতেন আপনাকে? আমাকে ইমরান বলেই ডাকে, আমার বড় বোন ইমরান বলেই ডাকে, এখনো ডাকেন? এখনই ডাকে, আমার বড় ভাইও তাই ডাকে। আমি যেরকম কোরবানির সময় আমি হোপফুলি হয় না যে মোহাম্মদ ইমরান লিখি, ব্যারিকেটে ওমর সানি লিখি। আচ্ছা। হ্যাঁ, তো এইভাবেই চলে যাচ্ছে। ছোটবেলায় নাকি ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল, এবং ঘুড়ি ওড়ানোর জন্য সুতা কেনারও আপনার টাকা ছিল না, তারপর চুরি করেছিলেন আপনি। হ্যাঁ, আমি আমি মার এইগুলি করেছি। তারপরে হচ্ছে আমি প্রচণ্ড ঘুড়ি উড়াতাম। চুরিটা কি সেটা আপনি বলেন। বাবার সিগারেট যে 6টা সিগারেট। হয় কি যে একদিন ওই যে পয়সা চুরি করে না, মার ওখান থেকে বাবা দিয়ে যায় জি জি। বাজার করে ওখানে। আর আরেকবার হয়েছে কি যে আমার এক ফ্রেন্ড, ওরা যে পুরনো ঢাকায় বিক্রি করে, যে আলুর দম বিক্রি করে। হুম হুম। আমরা বলতেছে, শোন তোরে আমি এই পয়সা দিব, তুই যদি আমার এই আলুর দমগুলি বিক্রি করে দেস। তা আমি ওখানে রাস্তার মধ্যে বসে আলুর দম বিক্রি করছি, সেই ছোটবেলায়। বয়স কত হবে, প্রায় 7-8 বছর, মানে 6-7 বছর হবে। আপনার কি কেরানীগঞ্জে জন্ম? না, আমার জন্ম হচ্ছে হলো জিঞ্জিরাতে, কেরানীগঞ্জে। আচ্ছা, আচ্ছা, আমার আদি বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালে। আচ্ছা আমার মা হচ্ছে এই অঞ্চলের মানুষ। আচ্ছা। বাবা কি কোনো কারণে ফার্ম গেটে আপনার চাকরি করতেন কোনো না, দোকানে? আমার বাবা চলে এসেছিলেন হচ্ছে মেহবুব অপটিক্সে, উনি সার্ভিস করতেন। মেহবুব অপটিক্সের সেকেন্ড একটা এই ফার্মবিও নিউ সুপার মার্কেটে দোকান হয় মেহবুব অপটিক্সের। আচ্ছা। তখন ওনার মালিক বলে যে আপনি একটা কাজ করেন, ফ্যামিলি নিয়ে এই সাইডে চলে আসেন। বাহ। তখন আমি তখন বোধহয় সম্ভবত
79-এর দিকে আমরা ফার্ম গেটের জন্য চলে আসি। আমি শুনেছি যে আপনি যখন নায়ক হয়েছেন বাবার টিকিট কেটে আপনার ছবি দেখতেন। হ্যাঁ, ব্ল্যাকি টিকিট কাটতেন। তাই? হ্যাঁ, ব্ল্যাকি টিকিট কাটতেন। এবং আমার বাবার আরেকটা জিনিস বলি, আমি আমার গাড়িতে উঠতেন না, সে ফার্ম গেটের থেকে টেম্পোতে উঠতেন। এবং একদিন দেখতেছি যে দূর থেকে যে টেম্পোর থেকে নামতেছে দুইটা মুরগি নিয়ে নামতেছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট তখন আজাদ বলল যে এই বস বস দেখেন আঙ্কেল আসতেছে, একটু নামেন। তো আমি নেমে গিয়ে আমি বললাম, আব্বা কী অবস্থা? বলে যে হ্যাঁ, তোমাদের জন্য মুরগি নিয়ে আসলাম, আর তোমার ছবি দেখলাম তো হাউসফুল, বেশ হাউসফুল যাচ্ছে। আমি ব্ল্যাকে টিকিট কাটছি। তো আমার অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে আপনি তো বললেই পারতেন, গাড়ি পাঠাতেন। না 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 না, আমি ওমর সানির বাবা দেখে গাড়িতে উঠতে হবে কেন? টেম্পোতে মানুষ ওঠে না, রিক্সায় কি মানুষ ওঠে না? এইবার বুঝেছি যে আপনার ভেতর একটা অ্যাডাপ্টেবিলিটি আছে না, মানে সব জায়গায় মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা, সেটা আপনি বাবার কাছ থেকে পেয়েছেন। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। যেরকম আমার মা গৃহিণী, উনি সাইনটাও করতে পারতেন না আমার মা। এবং আমার মা হচ্ছে নদী ভাঙা মানুষ। তার আমার নানা একটা সময় গিয়ে মিরপুরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। প্রতিষ্ঠিত মানে কি, স্টাবলিশ ওই লেভেলের ছিলেন না কখনই। খুবই তাদের কিছুই ছিল না একটা সময় গিয়ে, আচ্ছা। সহায় সম্বল নিয়ে মানে এখানে গিয়ে আশ্রয়ের মতো করে এসেছিলেন। তাদের কোনো একটা জমি ছিল না। আমার নানা বলতেন যে নাতি গো, এরকম করে বলতেন যে তোমাকে যে 1 কাঠা জমি দিব, সেই জমিটাও পদ্মা নদী আমাদের থেকে কাইরা নিছে। তো আমি গর্ববোধ করি আমি এরকম একটা স্ট্রাগল ফ্যামিলির মানুষ হয়েছি। আমার দাদা একটা সময় গিয়ে বরিশালে অন্যের জমি দিয়ে যেত না, সেটা পাস্ট ইজ পাস্ট। জি, সেটাই। হ্যাঁ, আমি বাস্তবতায় বিশ্বাসী। জি। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ন্যস্ত করেছেন, আমি সেটাকে মেনে নিই। এবং বাবা চেয়েছিলেন, মা চেয়েছিলেন, ভাই চেয়েছিলেন যে আপনি সিনেমার নায়ক হন, ও আপনি সেই নায়ক হয়েছেন। এবং শুরুতে হয় না যে শুরুতে এসেই অনেকে প্রথম ছবি থেকেই আসলে টাকা পয়সার হিসাব করা শুরু করে, আমরা অনেকের ক্ষেত্রে শুনি। কিন্তু আমি শুনেছি যে আপনার প্রথম ছবি যেটি মুক্তি পেয়েছে চাঁদের আলো, প্রথম ছবি 31শে জুলাই 1992 মুক্তি পেয়েছিল, এবং পরের ছবি এ নিয়ে সংসার, যেটি 9 অক্টোবর 1992 মুক্তি পেয়েছিল। এই দুই ছবিতে আপনি পারিশ্রমিকই পাননি? না, আমি কোনো পারিশ্রমিক পাইনি, চিন্তাও করিনি আমি পারিশ্রমিক বোধহয় পেয়েছিলাম বোধহয় অগ্নিপথে, অগ্নিপথের থেকে। যেটা পরের তাও বছর মুক্তি অগ্নিপথে বোধহয় আমি 60-70 হাজার টাকা পেয়েছিলাম। আচ্ছা। এবং সেটা দিয়ে প্রথম ড্রেস কিনি। এর আগে তো আমার বড় ভাই সৌদিতে চাকরি করতেন, আমার জন্য কি বলে ড্রেসের টাকা পাঠাতেন সেটা দিয়ে। এবং আমি তো কোনো রকমই আমার বড় ভাইয়ের ঋণ শোধ করতে পারবো না। হঠাৎ করে আমার স্ত্রী বলল যে প্রথমবার তুমি 3 বার উমরা করেছিলাম। আমি কার জন্য? বলে যে, আমি বলছি না, আব্বার জন্য করিনি তো উমরা। বলে যে না, আব্বার জন্য করা হয়েছে। আমার জন্য করেছি, আমার মার জন্য করেছি, আমার আব্বার জন্য। তা আমি বললাম যে আমি তো এখন, বলে যে তুমি একটা কাজ করো। তো এবারে 3টা উমরা আমার জন্য যখন আমি করেছি, হোপফুলি, যদি এটা বলার জায়গা না, আমি না, শুনি না, আল্লাহর আমরা ইন্সপায়ার কাছে হই। ক্ষমা চেয়ে জি। নিচ্ছি। আমি আমার শাশুড়ির অবস্থা ভালো না, আমার শাশুড়ির জন্য করেছি। এবং লাস্ট উমরাটা আমি আমার বড় ভাইয়ের জন্য করেছি। এবং আমার বড় ভাই হয়তো বা তার সামর্থ্য লেভেল দিয়ে নাও পারতে পারে কখনো। এবং আমার সবচেয়ে বড় একটা গুণ কি জানো, আমি অনেক কিছুই অকপটে বলতে পারি। এই সৌভাগ্য নিয়ে পৃথিবীতে অনেকেই আসে না। জি, সেটি আমি জানি। হ্যাঁ, আপনি অনেক কিছুই করেন, এবং ভাইয়ের কথা বলতে গিয়ে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। তো আপনি অকপটে সব করতে পারেন, সেটির কিছু নমুনা আমি শুনেছি। যে হয় না যে আউটডোরে আগে তো এখনকার মতো এত বিলাসবহুল এরকম প্রিভিলেজ বিষয়গুলো ছিল না, অনেক রিসোর্ট, অনেক 5 স্টার হোটেল ছিল না। আপনি তখন সুপারস্টার নায়ক, হ্যাঁ, 1 নাম্বার নায়ক আপনি। তো সেই সময় আউটডোরে গিয়ে যখন দেখা যেত যে কোথাও ব্যবস্থা হচ্ছে না, আপনি যে কোনো চৌকিতে আপনি রাত পার করতেন, সেখানে হয়তো ফ্যান নেই, এসি নেই, ওই স্ট্রাগলগুলোর গল্প একটু শুনুন। সেটা আমি করেছি, আমরা করেছি। এবং রাজ্জাক আঙ্কেলরা করেছেন, ওনারা করেছেন। আমি এরকমও গিয়েছে যে
চৌকি 50 টাকা দিয়ে চৌকি ভাড়া করে নিয়ে এসছে এবং সেই চৌকিতে ঘুমাইছি। কোনো জানলা ছিল না, কাপড় দিয়ে ঢাকা এবং মশারি ছেঁড়া। ওই অবস্থা থেকেই আমরা ঘুমিয়েছি এবং এটা আসলে কি ওই স্ট্রাগলগুলি যদি করতে না পারতাম হয়তো বা আমি ওমর সানি নাও হতে পারতাম। এবং এও আছে জীবনে কোনো দিন আমরা ছবির শুটিং করতে গিয়ে কাউকে ভোগাইনি। যেসব কিছু কিছু জিনিস পবগান্ড তা সংসার চালাবার জন্য আমার ব্যাপারে বলে আমি অমুক করেছিলাম তমুক করেছিলাম, ওদের জন্য দোয়া করি যে তোরা যদি সংসার চালাবার জন্য এটাকে যদি ক্যাশ করে যদি তোর সংসারটা চলে আলহামদুলিল্লাহ ভালো। তো তখন কি আপনারা প্লেন ফেয়ার পেতেন সব সিনেমাতে? আহ, না, আমি তো প্রথম ছবিতে যেরকম অনেকেই প্লেনে আসছে, তা আমি তো যে যে গাড়িতে করে তোমার ইয়ে আসে ওই যে জেনারেটর আসে ওই গাড়িতে করে আমি আসছি। প্রথম সো ছবিতে? প্রবলেম কি? এবং এরকমও তো সময় গেছে যে আচ্ছা ঠিক আছে ওকে, স্ট্রাগল না করলে কোনো আর্টিস্ট হতে পারে না। এবং যত পৃথিবীর যত ভালো ভালো আর্টিস্ট বলো, সে অবশ্য ভালো আর্টিস্টের মধ্যে আমি একদমই না। এবং সেটা তাদের দর্শক বিবেচনা ইতিহাস তুমি করবে। টানো, জি। সেই ইতিহাস যদি টানো তাহলে তুমি দেখবা যে তারা ভীষণভাবে স্ট্রাগল করেছে এবং আমিও খুব স্ট্রাগল করা একজন মানুষ। জি। তবে আপনার মহানুভবতার অনেক গল্প কিন্তু অনেকে জানে। যেমন একবার আপনি বোধহয় রংপুর কিংবা দিনাজপুরে গিয়েছিলেন কনকনে শীতের রাতে। রাত বোধহয় 12:30 বাজে। আশেপাশে সব দোকান বন্ধ, হোটেল একটি খোলা এবং সেখানে শুধু একটি রুই মাছ আছে এবং ডাল আছে, সবজি আছে, ভাত আছে অল্প এবং ও মাই আপনারা গড, ছিলেন, কোথায় জানো তুমি? আমি শুনেছি আপনার টিমের কাছ থেকে, এবং আপনারা 4-5 জন ছিলেন। তারপর কি হয়েছিল? আসলে প্রচণ্ড শীত, এখনকার মতোই শীত ছিল। রংপুরে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, গিয়ে এসে প্রায় 12:30 পৌনে 1টা বাজে। আমি ভুলটা করেছিলাম কি, আমার ড্রাইভার, ওর নাম ইলিয়াস, ও কানাডাতে এখন সেটেল, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার সাথে একটা মেয়ে কাজ করতো, আননোন মেয়ে, মেয়ে ভালো নাচতো। ওর সাথে ওর মা ছিল এবং আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, আর হোপফুলি আমরা 4-5 জনের একটা টিম। অনেক জায়গা ট্রাই করতেছি, পাই না পাই না পাই না পাই না। এক জায়গার থেকে দেখলাম একটু শেষ সাথে একটু ভাত, তা আলহামদুলিল্লাহ ভাতও বলে যে 1 পিস মাছ আছে তাও ভাঙা, আর ঝোল ওরকম ওরকম কিছু নাই, 1 পিস আলু আছে। আর অন্য জায়গার থেকে ওই যে হয় না যে কি বলে আরে শাকের তরকারি জি, জি। হয় না, জি। তো ওরকম করে নিয়ে আসছে আর একটু ডাল নিয়ে আসছে। তো ওরা কনফার্ম যে এইটুকু একটু শুধুই আমি একার জন্যই আমার বরাদ্দ আছে। তা আমি করছি কি, রুমে এসে কাঁপতেছিলাম সবাই। তা আমি একটা কি যেন মন চাইলাম, বললাম যে এখানে কি পেঁয়াজ পাওয়া যাবে? হ্যাঁ, তো ওখানে কেয়ারটেকার ছিল, ও 2 পিস পেঁয়াজ দিল। পেঁয়াজটাকে ম্যাশড করলাম এবং একটু ভাতটাকার মধ্যে একটু পানি দিলাম এবং সব কিছু ঢেলে দিলাম 1 পিস মাছ, একদম পুরো একদম মানে পেস্ট টাইপের মতো করলাম, একদম মাখানো আর কি। একদম মাখানো পেস্ট প্যাটার্নের মতো করলাম। আমি বললাম যে আসো তোমরা, প্লেট নিয়ে আসো। তাকাই রয়েছে আমার দিকে, তো সবার মানে এটা দিলাম। দেওয়ার পরে একজনে দেখে যে ও অঝরে কাঁদতেছে, বলে যে আপনি এরকম কেন, আপনি এরকম কেন? আমি কেমন? বলে যে না আপনি এরকম কেন, আপনি কি চান? আমি কিছুই চাই না তোমাদের কাছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হুকুম করেছেন যে তুমি এটুকুই হবে এবং আমি যেরকম মানুষ, আমি যেরকম একজন ওমর সানি, হ্যাঁ তোমরাও মানুষ, নবীর উম্মত তোমরাও, আমিও নবীর উম্মত। সো হয়তো আমাকে পরীক্ষার জন্য এই দায়িত্বটা আমাকে দিয়েছে, পরীক্ষায় তো আমাকে পাশ করতেই হবে। জি। এই পরীক্ষায় পাশ করার জন্য, আল্লাহর হুকুমটাকে এই জয়যুক্ত করার জন্যেই আমি এই কাজটা করছি। সবাই আমরা মিলিত খাই, তো সবাই খেয়েছিলাম, এই হলো কথা। সেই তৃপ্তির স্বাদ আপনার মুখে লেগে আছে কিনা জানি না, তবে তাদের মুখে লেগে আছে এবং তাদের কাছ থেকে শোনা আমার, এবং আরও অনেকের অনেক গল্প আমি শুনেছি
আমি নিজেও আপনার একজন ভক্ত ছিলাম এবং আমার মনে আছে যে আপনার এক ঈদে 4টি ছবি মুক্তি পেয়েছিল 9 ফেব্রুয়ারি 1997 ঈদে, এবং শান্তি চাই, মিথ্যার অহংকার, গোলাগুলি, রূপসী রাজকন্যা আপনার এক ঈদে এবং মুক্তি চারোটাই পেয়েছিল। হিট সুপার হিট ছিল। একদম। তারপর আপনার যখনই রিমেক হতো, নয়নমণি হোক কিংবা রংবাজ হোক, তখন আপনাকে ডিরেক্টররা পছন্দ করতেন এবং আপনার পরপর 6টি ছবি তখন সুপারহিট হয়েছিল একই বছর। এবং অনেকের এখন একটা দুইটা হিট ছবি পেতেই আসলে অনেক বেগ পেতে হয়, কিংবা সেটাকে পুঁজি করেই আসলে তারা ক্যারিয়ারটা সাজায়। আচ্ছা, তাহলে আমি একটা ছোট্ট কথা বলি। জি, যে মানুষটির আজকে আজকে কয় তারিখ? আজকে 17 জানুয়ারি। আচ্ছা, কি কয়েকদিন আগে আব্দুল লতিফ বাচ্চু স্যার, জি, উনি বাংলাদেশের মানে বিগেস্ট পার্সোনালিটি জি, এবং বিগ ক্যামেরাম্যান। উনি তার বহু ছবি ডাইরেকশনের আছে, বহু ছবি ক্যামেরাম্যান হিসেবে আছে, জি। এবং বাংলাদেশের সবচেয়ে রাজ্জাক সাহেবেরও সে তুমি করে বলতেন, আর আমরা তো নাই দুনিয়াতে, জি। ধরে নাও। উনি একদিন দেখি আমি বাচ্চু আঙ্কেলকে যা দেখি ক্যামেরার সামনে বসা। আমি মনে করছি আমি বোধহয় অন্য কোনো সেটে চলে আসছি। আমি দৌড়ে আমার আমার হাতে একটু সিগারেট ছিল, যাই হোক এখন খাই না, 12 বছর আগে ছেড়ে দিছি। বাহ, বাহ। তো আমি ছেড়ে টেড়ে দিয়ে অন্য জায়গায় হাঁটা ধরছি। তা আমি বললাম যে আমাদের সেট কোথাও? এইটাই তো। আমি যে এখানে বসে বসা। কি না, আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল হলো জেডএস মিন্টু, উনিও গত হয়েছেন। জি, বলে যে না, উনি ক্যামেরা চালাবে না। তা আমি না 5 মিনিটের মধ্যে ঘামায় টামায় অস্থির হয়ে গেলাম। আমি গিয়ে বললাম যে ওস্তাদ আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ। কিরে, এমনি করে শেষগঞ্জ বাড়ি তো। উনি বলতে কিরে তুই বলে স্টার, সুপার স্টার, আয় আমার ক্যামেরার সামনে দেখি তোরে তুই কি পারস। আমি কি জি, দাঁড়া এখানে। আমার তখন কিন্তু অলমোস্ট প্রায় 30-32টা ছবি সুপারে মানে বাম্পার, এবং তখন নাম্বার 1 আমি জায়গায়। কয় এখানে দাঁড়া। তো আমি বলছি জি বস, এই লাইটটা এখানে নে। আমি যে পর্যন্ত না বলবো সে পর্যন্ত দেখি তরে দর্শকরা কেন স্টার সুপার স্টার বানাইছে একটু আমার দেখতে হবে না? তো আমি ক্যামেরা চালাই, তরে এনে দাঁড়ায় থাকবি আমি না বলা পর্যন্ত। এবং আমি প্রায় 30 মিনিটের মতো দাঁড়ানো ছিলাম। আপনি না তখন সুপারস্টার? হ্যাঁ, তো সুপার ইগোতে লাগেন না, কেন এগোতে লাগবে? উনি তো গুণীজন মানুষ। এই ইগো মিগো নিয়ে এত ব্যাকুলতা কিসের? এই ইগো তো এখনকার জন্য একদম পুরাটা শেষ হয়ে গেছে আমরা ইগোর কারণে। ইগো মিগো নিয়ে এগুলি আইসো না। এখন তো একটা সিকোয়েন্সের পর সবাই মনিটর দেখতে চায় নিজেকে না, কিভাবে ওখানে তো লাগলো। মনিটর ছিল আগে তো না। বোধহয় না, আপনাদের- কোনো কিছুই ছিল না, অন্ধকারের মধ্যে। উনি একটা দুইটা শট দেওয়ার পরে আমার কাছে মনে আছে সেই গানটি হচ্ছে যে কি বলে, জাগো জাগো প্রিয়তমা আমি এসেছি তোমার ঘুম ভাঙাতে, আমার জীবন উৎসর্গ করে, এটার কিছু অংশ। কি আমি বললাম যে ওস্তাদ আপনি এসে ক্যামেরা চালাচ্ছেন? কয় না, তুই তো আমার কোনো কিছুতে কাজ করস নাই, তোরে আজকে পরব করতে আসলাম, আমার চেলা এটার প্রডিউসার। দেখি তো ঠিকই তো বানাইছে তোরে, তোরে তো হিট সুপারস্টার, তো দর্শক বানাইছে, দোয়া করি। আমি ওনার পায়ে ধরে দোয়া চাইলাম, বাহ। ওস্তাদ একটু দোয়া করি। সেই মানুষটি মানে গত হয়ে গেলেন, মানে সবচেয়ে মুরব্বী। তো আমরা তো এই কাজগুলি করেছি। এবং আমার সামনে এমন একজন বসে আছেন দর্শক, যার ক্যারিয়ারে 70টির মতো সুপারহিট বাম্পার হিট ছবি আছে। 70টা এত গুনলা কিভাবে? অ্যারাউন্ড 70টা আর কি। তারপরে তো আর্টিস্ট হইতে পারলাম না। সেটা আপনি মনে করেন, কিন্তু আমাদের কাছে তো আপনি তারকা, এবং এমন তারকা। এখন বললো না, এখনকার শিল্পীও তোমার মারবে তোরে। একদমই না, সবাই কিন্তু আপনাকে পছন্দ করে, আপনি জানেন না হয়তো। আপনি কেন তারকা সেটাই বলছি, কারণ হয় না যে তারকারা তো আসলে স্ক্রিনে থাকে, কিন্তু তারকাকে ধারণ করে নিজের সন্তানের নাম কিন্তু সবাই রাখে না। আমি শুনেছি যে অনেকের সন্তানের নাম অমর স্থানী, এবং কক্সবাজারে বোধহয় এরকম একটি ঘটনা আছে। আপনি মাকে নিয়ে গিয়েছিলেন একবার, এবং সেই সময় একবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল। মা বলল যে আমার ছোট একটা গাড়ি ছিল, বলল যে আমার বাবারে আমার খুব একটু ওয়াশরুমে যাব। তো তখনকার সময় তো এত বাড়িঘর ছিল জি, না, জি। মেবি 94-95 দিকে হবে। তো একটি ছোট বাড়ি দেখলাম, মানে
মেবি সম্ভবত চিটাং আর কক্সবাজারের মাঝামাঝি টাইপ। আচ্ছা। তো ওখানে গেল, গিয়ে দেখলাম যে একটা খুবই ইয়াং একটা মেয়ে সে কনসেপ্ট করা অবস্থায় আছে। তো সে প্রচণ্ড আমার ভক্ত, বলল যে আপনি কি তার মা? বলে যে হ্যাঁ, আমি আমার ছেলে ওমর সানি। বলে যে আমার ছেলে যদি হয় তাহলে ওমর সানি রাখবো। তো হোপফুলি তার প্রায় 17-18 বছর পরে আমার মা তখন নেই দুনিয়াতে। আমি উত্তরাতে এক জায়গায় বসা, তখন একটা ছেলে মানে নিয়ে এসে একজন ভদ্রলোক বলল যে এটা চিনেন? আমি বলছি না, আমি চিনি না। বলে যে এই তুমি পা ধরে সালাম করো। তো পা ধরে সালাম করো, আমি বুঝতে পারি ওর নাম ওমর সানি। বলে যে আমি বললেন যে ও আচ্ছা তাই। ও বলে যে আপনার ভক্তের কারণে নামটা রাখা হয়নি। তখন আমাকে মনে করাই দিল যে ওই যে আপনি পেটে দেখেছিলেন ওর মার, ওর মা এখানে থাকে, আমাকে নিয়ে আইসেন আপনি। তো এরকম আছে টুকটাক ইতিহাস এবং আছে। উত্তরা 6 নম্বর সেক্টরে একবার খাসি নিয়ে এসেছিল একজন ও বাবা, ছাগল। তুমি এত এগুলি কিভাবে তুমি করছো? সেটা তো আমরা ওইটার জানি। ওইটার ইতিহাস অন্যরকম। আমার তখন পেজার ছিল, আর পেজারে দেখলাম যে একটা নাম্বার টং টং টো করে আসছে। তখন পেজার আসলে ওই নাম্বারে ব্যাক করতে হতো। এটা তো তুমি ভালো করে জানো, ব্যাক করতে হতো। ব্যাক করে দেখলাম যে আমার মা পাশের বাড়ির থেকে, তখন আমাদের বাসায় টেলিফোন ছিল না, পাশের বাড়ির থেকে বলতেছে এই তুই কখন আসবি বাবা? আমি বললাম যে একটু পরে আসতেছি। আমি কেন? কয় না না, একটা কারণ আছে, তুই আয়। আমি বিরক্ত হয়ে গেছি যে কি কোনো কারণ নেই, কোনো কিছু না, আর মা তো মাই। আমি যা দেখি যে নিচতলায় তখন ভাড়া থাকি আমরা, এবং গিয়ে দেখি যে একটা ছাগল বাঁধা অবস্থায়। তো বলে যে একটা লোক আসলো, বলে যে আপনি কি ওমর সানির মা? বলে যে হ্যাঁ। বলে যে আপনাকে দেখার জন্যই আসছি। মানে আমার খুব ইচ্ছা ছিল এরকম ছেলেকে কোন মা পেটে ধরছেন তাকে দেখার জন্য। বাহ বাহ। হ্যাঁ, তো উনি বলে যে আপনি বসেন, আমার ছেলে আসতেছে। বলে না, আপনার ছেলেকে দেখার আমার দরকার নেই। উনি দেখে রেখে চলে গেছিল। তো এরকম আছে, কিছু ঘটনা আছে। সেই মায়ের উদ্দেশ্যে আমাদের সশ্রদ্ধ সালাম, এবং তিনি যেখানেই আছেন দর্শক নিশ্চয়ই ভালো আছেন। আমরা এই সন্তানের মা বাবার জন্য অবশ্যই দোয়া করি। এবং আমরা শুনেছি যে এর আগে আপনি মা ভক্ত তো সবসময় ছিলেন, হ্যাঁ। মৌসুমী, আমাদের মৌসুমী আপা, তিনি কতটা আসলে শ্বশুর শাশুড়ির ভক্ত ছিলেন? ইটস রিয়েলি ফ্যাবুলাস। আমি মনে করব যে সবচেয়ে অবাক বিষয় কি জানো, আমার মা যখন ক্যান্সার আক্রান্ত হয় জি। তখন আমার ভীষণভাবে একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছিল আমার কর্মজীবনে, এবং অসাধারণ তার মানি ফ্লো থেকে তার শাশুড়ির জন্য করেছেন। বাহ। এবং এটা যদি আমি না বলি আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এতেই তোমার, আমি এত ডিটেলস টানার দরকার নেই, এতেই আমি বলতে পারি যে আমার মার প্রতি আমার ভাই বোন আমার সবার প্রতি তার কতটুকু আনুগত্য। এবং একটা সময় গিয়ে এরকম তার অবস্থান যে আমার ভাগ্নি, তার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে এখন। ওর নাম রুমা, আর আমার ভাগ্নির জামাইয়ের নাম হচ্ছে মিঠু। ও খুব বড় ডিজাইনার। এবং ওর বিয়ের সময় আমার স্ত্রী কোনো রকমই রাজি না, কোনো রকমই না। আমার বড় বোন বলল যে না, মৌসুমী যদি রাজি না থাকে তোমার বিয়ে আমি দিতে পারবো না। তা আমাদের ফ্যামিলিতে, এবং বিয়ে হয়েছিল ওই ছেলের সাথেই আলহামদুলিল্লাহ। আমার মেয়ে বলতেছে মারে, তো ওর খুব ইচ্ছা ছিল কোনো মেজর, কোনো নেভি, এরকম কিছু কারোর সাথে আমার ভাগ্নিকে বিয়ে দিবে। বাহ। তো দিন শেষে সেখানে হয়নি। এবং আমার মার মুখ রক্ষা করতে গিয়ে বলতে যে এই ছেলে তো এখন ইনকাম করে না, কোনো কিছু করে না, এই ছেলেকে দেবে। এখন বেশ মার্শাল্লাহ এস্টাবলিশ, খুব ভালো ছেলে পেয়েছি আমরা। হোপফুলি ই অবধি কখন যায় যে আমাদের ফ্যামিলিতে কোনো বিয়ে শাদী হলে, কোনো কিছু হলে, এখনও মৌসুমীর পারমিশনটা, আমার পারমিশনটা, আমার বড় ভাইও তার ছেলের বিয়ে দিতে গেলে বলে যে না, আমি তো জানি না, আমার ছোট ভাই জানে, আমার ছোট বোনটা জানে, ওরা জানে।
সো চমৎকার। এটা বিরাট একটা অর্জন। টাকা দিয়ে কি হবে? অবশ্যই। তবে আপনার ভক্তদের একটা আক্ষেপ রয়েছে যে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ যখন মারা গেলেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তারপর তো যেহেতু আপনিও তখন আপনারা সমানে হয় না যে বাঘে সিংহে লড়াইয়ের মতো একটা ব্যাপার। আপনারা দুজনই ছিলেন নাম্বার 1। তো তারপর তো ওই জায়গাটা আপনার ধরবার কথা ছিল। কিন্তু আপনি তখন হারিয়ে গেলেন কেন? আমি আসলে কিছু তো ব্যাড পলিটিক্স আছে, আর আমার কিছুটা দোষ আছে। আমি নিজেকে নিজে রাখতে পারিনি। এটা কাউকে আমি অপরাধী করব না। ইট ইজ পাস্ট। আমি অপরাধী করে কাউকে ছোট করব না। আমার মধ্যেই আমি রেখে দিলাম। এটা আমার এক ধরনের সেই অপরাধের শাস্তি তো আমি পেয়েছি। সো আজকে শুরুতে রিহ্যাবের কথা বলছিলেন আপনি। আপনি কি সে সময় রিহ্যাবে ছিলেন? আমি ছিলাম। আমি প্রায় ৪-৫ মাসের মতো ছিলাম নিজেকে শুধরানোর জন্য। সেই সময় আপনার উপলব্ধিটা কি আসলে না, জীবন নিয়ে? আমার উপলব্ধি যেরকম এখন অলমোস্ট নিজেকে শুধরানোর জন্য আমি ছিলাম অকপটে, এবং আমি এখন একটা সময় কি হয় না, যেরকম প্রথম আলো, জি, তুমি খুব ভালো করে জানো দীর্ঘদিন আগে মাদককে না বলুন। জি। একটি আন্দোলন। হ্যাঁ, একটি আন্দোলন অমুকটা। তো যারা মাদককে না করেছিলেন তাদের ভিতর থেকে অনেকেই মাদকের জন্য মাস্টার ছিলেন। তা আমি বলছি না ভাই, আমি মঞ্চে উঠবো না। তো আমার কিছু প্রবলেম আছে। জি, আমি হয়তো বা একটু হার্ড ড্রিঙ্কস করি মাঝে মধ্যে, আমি স্মোক করি। সো আমি কেন ভণ্ডামির মতো করে আমি করব? নিজেকে এত ছোট মনে করব কেন? জি। যেরকম আমি এখন অলমোস্ট 12 to 13 ইয়ার্স আমি কোনো স্মোক করি না, আলহামদুলিল্লাহ। সো তুমি যদি আমাকে 14 বছর আগে যদি বলতা যে সিগারেটকে না বলুন, আমার হাতে সিগারেট আমি এইভাবে টেনে তারপরেই করে আমি স্প্রে করে তার সিটে গেছে, আমি অত ভণ্ড না। সো আমি অকপটে স্বীকার করতে আমি চাই। জি, আমি মনে করি যে এটা আমার গর্ব। আমি অবশ্যই। এবং নিজের ভুলটা স্বীকার করা এবং সেটি শুধরানোর চেষ্টাটাই তো আসলে আমি মানব ধর্ম। ডেফিনেটলি আমি জি, জি। শুধরানোর চেষ্টা করি। এবং আমি ওটা অনেকেই বলে যে জি, আপনি ওয়েট কমান না কেন, আমি ইচ্ছে করে কমাই না। এখন কোনো মানে অ্যাসাইন নাই তো, টার্গেট নাই তো, মনে করো আমার তো একটা টার্গেট থাকতে হবে তো। জি। হ্যাঁ, অনেকেই বলে আপনি কি ছবির লাইন ছেড়ে দিচ্ছেন? কেন আপনি বলবেন ছবির লাইন আমি কোথাও বলেছি ছবির লাইন ছেড়ে দিচ্ছি? আমি তো অকপটেই বলি আমি সকাল থেকে অপেক্ষা করি একটা ভালো ছবির জন্য, ভালো ক্যারেক্টারের জন্য। তবে এই ক্ষেত্রে সানি ভাই একটু পাশের দেশের সাথে একটু তুলনা করি, কারণ আপনি তো সেই ৯০-৯২ সালেই চলচ্চিত্রে এসেছিলেন এবং সেই সময় যে আমির খান, শাহরুখ খান, সালমান খান তারা কিন্তু এখনো তাদের মতো করে ধরে রেখেছেন। এখনো তাদের চলচ্চিত্র ঠিক আছে, এই জন্য আমাদেরটা নাই। কিংবা আমি যদি কলকাতার কথা ধরি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা তারপরে যিশু সেনগুপ্ত, তারাও কিন্তু এখনো নিজেদের ধরে নাই। রেখেছেন। কিন্তু আমাদের কলকাতা বা আমাদের আমাদের ইন্ডাস্ট্রি তো এরকম পাশাপাশি। সিনিয়র জুনিয়র ভাবার কোনো করেন এখনকার। আমি যেরকম সে ফর এক্সাম্পল মৌসুমীর ডাইরেকশনে, এবং আমি একটা ছবির ডাইরেকশন দিতে চেয়েছিলাম। আমি 3জন হিরোকে একত্রিত করার চেষ্টা করেছিলাম, যে তোমরা 3জন থাকবা, আমি মৌসুমী সিনিয়র থাকবো। যেরকম হয় না, জি, জি। আলমগীর সাহেব, শাবানা ম্যাডাম ছিল, জি। হ্যাঁ, সিনিয়র ছিলেন, এরকম একটা মানে আছে। কেন আরেকজন লাগবে? সানি ভাই, আমি তো একাই এনাফ। তোরে গুনে কে এখন? তোরে চিনে কে? হ্যাঁ, তোর গুনে কে, চিনে কে? ভাব নিতে যাও, একজনের শিডিউল নাই কিন্তু। ছবি হয় রিলিজ 4টা না 5টা, কাউকে তুমি সাইন করাতে যাবা, বলতে যাবা শিডিউল। আমি একটু দেখি, আমার ম্যানেজারকে একটু দেখি। কিন্তু আপনাদের সময় যে সালমান শাহ, যিনি এখনো আমরা স্মরণ করি, তিনিও মাল্টি স্টারার ছবি করেছিলেন এবং আপনারা সবাই মাল্টি কেন স্টারার করিনি? ছবি আমরা করতেন। করেছি। অবশ্যই আপনারাও সবাই করেছেন, কিন্তু এখন আসলে সেই অর্থে মাল্টি স্টারার ছবি হয় না। হয় না, নির্মাতারাও ব্যর্থ, এবং সিনিয়র জুনিয়র কেউই করে না, আবার অনেকেই হয়তোবা চায়ও না। হ্যাঁ, তার জন্য চলচ্চিত্রের এই অবস্থা। যেমন আপনি যদি আপনাদের সময়ের কথা চিন্তা করেন, যে শাবানা আলমগীর এত সফল একটি জুটি, 100তম ছবি তারা করেছিলেন সংসারের সুখ দুঃখ, যেখানে আপনি এবং মৌসুমী আপা ছিলেন। হ্যাঁ, এবং সেই ছবিটাও তো মাল্টি স্টারার। পাশাপাশি আমাদের নায়ক উজ্জ্বল, তিনি যখন পরিচালনা করেছিলেন পাপের শাস্তি, এবং সেখানেও আপনি এবং মৌসুমী আপা ছিলেন। ছিলাম। কিন্তু তিনি একজন নায়ক,
পাশাপাশি পরিচালক, প্রযোজক, তারপরেও আপনাদের চরিত্রটা বেশ প্রাধান্য পেয়েছিল, 100%। যেটা এখন হয় না কেন? এখন এরা হয় কি, মানে শিল্পীদেরও দোষ আছে, পরিচালকরাও সেটা ফাইন্যান্স করতে পারে না। একটা কথা মনে রাখবা যে দেখো, যে চলচ্চিত্রের কোনো দিন রাস্তা একটা হইতে পারে না। চলচ্চিত্রের রাস্তা হয় হচ্ছে 7 থেকে 10টা, মিনিমাম তুমি যদি 5টা রাস্তা যদি কাজে না লাগাও, সেই চলচ্চিত্র থাকে না। তুমি একটা দুইটা রাস্তা কাজে লাগিয়ে সবগুলিকে যদি তুমি যদি ইয়ে দিয়ে রেখে দাও, তার কাটার বেড়া দিয়ে রেখে দাও, সেই চলচ্চিত্র কিছু হবে না, তো হচ্ছেও না। তাই একদম। আমি যদি আবার বলিউডে যাই, শাহরুখ, সালমান, আমিরের পর যারা এসেছেন, লাইক ঋত্বিক, অজয়, অক্ষয় কুমারের কথা তো বাদই দিলাম। পরবর্তীতে যে রণবীর কাপুর, রণবীর সিং এসেছে, রণবীর কাপুরের লাস্ট যে অ্যানিমেল ছিল, সেখান থেকে ববি দেওল বের হয়ে এসেছে এবং তিনি বেশ ভালো ভালো এখন কাজ করছেন। রণবীর সিং এর লাস্ট ধুরন্ধর থেকে অক্ষয় খান্না আবার নতুন করে জ্বলে উঠেছেন, সে এখন একদম হট কেক। তুমি আমাদের দেশে বড় তারকার ছবিতে অন্য কেউ কিংবা আপনাদের সমসাময়িকদের আমরা কেন ব্যবহার করতে পারছি না? আমরা চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি, এবং এই ব্যর্থতার দায়ভার চলচ্চিত্রকে নিতে হবে। এবং একটা সময় গিয়ে আমরা চেয়েছিলাম যে হয়তোবা কি বলে আমিন খান কিংবা নাইম কিংবা রুবেল ভাই কিংবা অমিত হাসান, তারপরে আমরা সবাই কেউ না কেউ, আলমগীর সাহেব, জসিম সাহেব, হ্যাঁ, এদের মাধ্যম থেকে একটা বড় ক্যারেক্টার হব। শাবানা আপার মতো করে মৌসুমি দাঁড়াবে, নয় শাবনুর দাঁড়াবে। আমরা চেষ্টা করেছিলাম এরকম, কিন্তু ব্যর্থ হয়েছি দু একটি জায়গার বাধার কারণে। এবং সে বাধাগুলি তুমিও মানে হয়তোবা জানো, হয়তোবা শেষ হওয়ার পরে আমাকে প্রশ্ন করবা, আমিও উত্তর দিব, কিন্তু এখানে উত্তর দিব না। এই তোমার হাসি দিয়ে আমি বুঝে গেছি তুমি জানো। সো বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? হ্যাঁ, এটাই হলো কথা। তো এখনও যেরকম, সাপোজ আমি তোমাকে বলতে চাই, যেরকম তুমি যদি মনে করো যে একটা ভালো ভালো ছবির জন্য আমার 20 কেজি ওয়েট কমাইতে হবে, আই এম ডান। তুমি যদি মনে করো যে যে আমার একটি ছবির জন্য ওই কি বলে একটা চরে আমাকে 16 দিন বসবাস করতে হবে, ওই টাট্টিখানায় যেতে হবে, আমাকে তেল মেখে আমাকে ব্ল্যাক কুচকুচি হতে হবে, আমি রাজি। আর যদি সমসাময়িক নায়কদের বাবার চরিত্রে আপনাকে অভিনয় করতে বলা, যেমন বরবাদে যেরকম শাকিব খানের বাবা হয়েছেন মিশা সওদাগর ভাই, তো এরকম কোন চরিত্র যদি আপনাকে অফার করা হয়, কেন করব না? যদি ভালো হয়, কেন করব না? কেন একটা করব না? আমি যদি আজকে সিয়াম, হ্যাঁ, সিয়ামের বাবা আমি হতেই পারি। এখন তুমি যদি আইসাতে মিশার বাবারে বানায় ফেলাও, তাহলে তার হবে না। এখন আমি যদি কি বলে মিশা যদি আমার বাবা হয়ে যায়, আমি যদি মিশার বাবা হয়ে যায়, তাহলে তো হবে না। এইসব উদ্ভট কিছু করে লাভ নেই। কিছুদিন আগে যেরকম যেরকম কিছু প্রশ্ন করেছিল অনেক দিন আগে, যে একটা গল্প আমাকে, আমরা তখন বেশ ভালোই কাজ করি, 6-7 বছর আগে, একজন পরিচালক এসে বলতেছে যে সানি ভাই, আপনি ইউনিভার্সিটির একজন ছাত্র, ম্যাডামও আমাকে, কোন দুঃখে আমি টিচার না কেন? আমার তো টিচার বানাবা, মৌসুমি তো টিচার হবে, হোয়াই তুমি ছাত্র বানাচ্ছ কেন? কয় তাহলে মৌসুমি আবার যায় কারে নিব, মাহিকে নিব? তো মাহি আর মৌসুমির মানে এক হলো, তো তার কতটুকু মানে চিন্তার লেভেল, মানে কি লেভেল আই ডোন্ট নো, জানি না। আমার বয়স, প্রতিটা বয়সের কিন্তু একটা সৌন্দর্য, অবশ্যই অবশ্যই, রাইট? জি, আমার বয়সের ক্যারেক্টারটা আমাকে দাও, আলহামদুলিল্লাহ, আমি কেন করব না? বাহ। আমি কেন ওই 32 বছরের ছোকরা হতে যাব? আমি কেন এখন বলবো যে আমার বয়স এখন 41-এর মতো, মেকআপ টেকআপ করে করে আর আমি 55 গিয়ে 58-এ গিয়ে আমি পাড়া দিছি। দাঁড়ান, একটু নির্মাতাদের বলে নেই, যারা এই কথাটা শুনছেন তারা আমাদের এই প্রিয় অভিনেতাদের, যারা 90s-এ আমাদেরকে একদম মন্ত্রমুগ্ধ করে রাখতেন, তাদেরকে প্লিজ প্লিজ চলচ্চিত্রে ব্যবহার করবেন, তাতেই কিন্তু আমাদের চলচ্চিত্র অনেক সমৃদ্ধ হবে। 100%। আমি বলি আমাদেরকে কাজে লাগাক, আমরা কাজে লাগাবার জন্য আমি এখনও বসে আছি। এবং আবার ছবি আসলেই যে গ্রহণ করতে হবে, আমি এর মধ্যে গত 2-3-4 মাসের মধ্যে 2টা ছবি আমি না করে দিয়েছি, এবং খুব কষ্ট হয়েছে আবার না করতে। কেন? আমার কাছে অফার আসছে, আমি কেন না? এটা আমার ক্রেডিট? নো, আমার ক্রেডিট না, কিন্তু এটা
আমার ক্রেডিট না, আমি ভালো একটা ক্যারেক্টারের জন্য 2 সিন হোক না, অসুবিধা তো নাই। আমার চুল সাদা হোক না, জি অসুবিধাটা কোথায়? আমার তো আমার এই বয়সের সৌন্দর্য আমার আছে। অবশ্যই। তো তোমার কি মনে হয় যে আমি আমার যখন 18 বছর ছিল আমি প্রেমের অফার পাইনি? পেয়েছি। 25 বছরও পেয়েছি, 30 বছরও পেয়েছি, 35 বছর পেয়েছি, 40-এ পেয়েছি, এখন আসেন, এখন 50-এ আসেন। এখনো পাই, ইয়েস। এখনো পাই। তা আমার এই বয়সেরও সৌন্দর্য আছে, সো উড়াই দিবা কেন? লাস্ট কবে পেয়েছেন প্রেম প্রস্তাব? এইটাও যদি বলতে হয়, নাম জিজ্ঞেস করছি না, না, বলেন। লাস্ট আছে। অফার পাইলেই যে গ্রহণ করতে হবে তা তো কোনো আচ্ছা, কথা আপনার না। বিয়ের পরে কোনো নায়িকাদের থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন? হয়তোবা পেয়েছি। হয়তো না। আমার সাথে যারা কাজ করেছে তার সবগুলি লক্ষ্মী। আচ্ছা, তারপর প্রথম প্রেম কত বছরে এসেছিল? তবে আমি যখন বিয়ে করি তার আরো 2-3 বছর আগে প্রথম প্রেম ছিল হয়তোবা, কিন্তু ওইটা ওইভাবেই রয়ে গেছে। সেটা কি সিনেমার কেউ? আই ডোন্ট নো, এত পাকনামি করবা না, পাকনামিটা কমাও। ছাড়ো এখন আমারে। কিন্তু আপনি কি প্রেমপত্র লিখতেন? মানে আপনার মতো এত রাফ এন্ড টাফ একজন কি যেরকম আমার কোমল হাতের ভাব- লেখা জঘন্য, আচ্ছা, তুমি মারবা আমার হাতের লেখা দেখলে, এত খারাপ আমার হাতের লেখা। আমি তার জন্য ইয়ে করি না। প্রেমপত্র লিখতেন না, আপনি না, পেজার কিনে নিয়েছিলেন। রাইট। আপনি কিছুক্ষণ আগে আপনাদের সমসাময়িক কয়েকজনের কথা বললেন না, লাইক মৌসুমী আপা, তারপরে নাইম ভাই, আমিন ভাই, অমিত হাসান ভাই, বাপ্পারাজ ভাই, সবার একটা ছবি আছে এবং আপনি সেটা পোস্ট করেছিলেন। এবং সেটা পোস্ট করে আপনি লিখেছিলেন যে এই যে আপনারা সবাই একটা হাসির জন্য একসাথে হন কিংবা সবার ভিতর এত হৃদ্যতা, সেটা আজকালকার যুগে দেখা যায় না এবং সবাই এক একটা রোবট। হ্যাঁ, রোবট তো একটা এক একজনের ভিতর সব রোবোটিং মেশিন কাজ করে। ওদের শরীরে ঝাড়া দিতে যাও, শরীরের জায়গায় টিপতে যাও, দেখবা যে কোনো না কোনো জায়গায় রোবট পাবে। আচ্ছা, আমাদের আপনাদের- ভিতর রোবট ছিল না। কারণ আপনাদের গার্জিয়ানও ছিল, আপনাদের একটা ছাতার নিচে থাকতে হতো, কিন্তু এখনকার দেখেন যে সবাই কিন্তু বিচ্ছিন্ন, তাদেরকে যে এক করবে কিংবা তাদেরকে যে দিক নির্দেশনা দেবে এরকম কিন্তু কিছু কিছু মানুষজন- তোমার স্টার তোমার এখানে আনো, তোমার এখানে দু একজন দেখেছি, তোমাদের বাইরেও দেখেছি। হ্যাঁ, তুমি তাদেরকে স্টার মানে উত্তরা থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে ওদিকে হচ্ছে কুমিল্লার এই সাইড, আর এই সাইড দিয়ে হচ্ছে মানিকগঞ্জ, এর বাইরে চিনিই না। যে ওরা যে খবর নিতে যা পঞ্চগড়ে কেউ চিনবেই না। তো অনেকে কিন্তু এও বলেন যে হয় না যে দেশের বাইরে তারকারা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে, আপনি কিন্তু নাটকের ক্ষেত্রে কিছু ইনভেস্ট করেছিলেন আপনার স্বাধীন প্রোডাকশন থেকে, কিন্তু আমার তো অনেক বড় বড় প্রোডাকশনে কাজ করে। কিন্তু হয় না যে আপনার থেকে নিয়মিত যদি সবাই একটু ফিল্ম পেতো কিংবা একটা স্টুডিও পেতো, ডাবিং স্টুডিও না, পেতো, এত টাকা নাই রে কিংবা- ভাই, আমার এত টাকা নাই। কিংবা আর সিনেমা হল পেতো। না, সিনেমা হল করার জন্য তো টাকা লাগে, এত টাকা নাই তো আমার। আপনি এত বছর এত ইনকাম করেছেন, সব টাকা ইয়ে, নিশ্চয় ধরে রেখেছেন। সব এদিক ওদিক খাইয়ে ফেলছে। আর হচ্ছে নাটক প্রডিউস করেছি তোমাদের যন্ত্রণায়, এই চ্যানেলগুলির যন্ত্রণায়, এই মার্কেটিংয়ে যারা যারা ইয়ে করে, মার্কেটিংয়ে দু একজন আছে। না, আপনি সেদিন দু স্টপ একজন, করেছিলেন একজন তা তখনই, একজন- তখন মাছরাঙা হয় নাই তখন। না, মানে মাছরাঙা বলে কোনো কথা না, বুঝতে পেরেছি, আমি সার্বিকভাবে অনেক বলেছেন। চ্যানেলের কথা। জি, এই জি। মার্কেটিংয়ে যারা প্রধান, দু একজনের প্রধানের কারণে আমি ছেড়েই দিছি, দূর গোড়াটি এলেন। প্রায় 50টার উপরে আমি নাটক প্রডিউস করেছি। যেরকম মোহাম্মদ মোস্তফা কামাল রাজ 22টা-23টা করেছে, রেদন রনি করেছে, কে না করেনি, আশুতোষ সুজন। প্রজাপতি সিনেমা মূল ভাবনা নাকি আপনার? ইয়েস, ওইটা আমার মূল ভাবনা, মূল ভাবনাটা আমার, কিন্তু ওই ভাবনাটা রাজি নিয়ে গেছে, ওর ভিতরেই রাখুক। আচ্ছা আচ্ছা, তো এই যে টাকা নাই আপনি বলছেন, যেটা আমরা বিশ্বাস করি না, কারণ মৌসুমী আপার নিজেরই এত এত পোশাক আছে যেটা দিয়ে 5000 স্কোয়ার ফিটের একটা শোরুম হতে আছে, পারবে। আমারও আছে ড্রেস। জি, আমার ওই এখন কি ড্রেস কি বিক্রি করব? মৌসুমী আপা নাকি জাদুঘর করবে, এটা নিয়ে মানে এটা একটা music- ইচ্ছা আছে আমাদের, একটা ছোট একটা জাদুঘর করার ইচ্ছা আছে। মানে আমরা চেষ্টা করব, পারবো কিনা আমরা ঠিক জানি না। সানি ভাই, আপনাদের সময় আপনারা যেরকমই থাকতেন, মানে বাজেট কম থাকলেও আপনারা কিন্তু 6-7 লাখ টাকা পেতেন না তখন সর্বোচ্চ? হ্যাঁ, পেতাম। তখনকার 6 লাখ টাকা দিয়ে যেরকম বসুন্ধরাতে 5 কাঠার একটা জমি পাওয়া যেত। উত্তরায় বোধহয় 23 লাখ টাকা। হ্যাঁ,
এগুলি তো জমি পাওয়া ছিল। যেত আর কি। এবং আপনারা এত স্টাইলিশ ছিলেন, মানে আপনার চুল বড় ছিল, যতই চাবুকের বাড়ি খান আপনি, হ্যাঁ, কিন্তু আপনি বেশ স্টাইলিশ কিন্তু ছিলেন। তো এই যে টি শার্ট, শার্ট, প্যান্ট এগুলো আপনারা কিভাবে কালেক্ট করতেন? তখন তো এত শপিং মল ছিল না। এলিফ্যান্ট রোডে যেতাম, আবার খবর লাগাতাম কোন কোন বড়লোকরা একটু থাইল্যান্ডে যায়, এগুলি খবর লাগাতাম। তারা তারপর নিয়ে আসতো তারা সুটকেস ওই ভরা। গিয়ে রিকোয়েস্ট করতাম যে ভাই, আবার কেউ যদি যায়, রিকোয়েস্ট করতাম। তো তাদের লাগেজ থেকে আপনারা নিয়ে আসতেন। হ্যাঁ, কিনে নিয়ে আসতাম। আমি এও শুনেছি যে আপনি একদম সলিড কালার টি শার্টে আপনি আঁকতেন, ছিটতেন হ্যাঁ সবকিছু। হ্যাঁ, এরকম করেছি। আমার একটা কন্টিনিউটি হারাই গেছে, এখন আমি তো ভয়ে অস্থির, কি করব। তারপর সারা দিন ওই ওই টি শার্টটার সামনে, টি শার্ট না, একটা শার্টের সাদা শার্ট কিনে নিয়ে আসছি, ওইটার উপর দিয়ে আঁকছি। আঁকার পরে যখন পরে আসছি, ডাইরেক্টর আমার দিকে তাকাইছে, এত শয়তান তুমি, কি করছো? আমি বলি, ভাই আমি কি করবো, হারাই ফেলছি আমি, কি করবো। কই, এটা কিভাবে করলাম? আমি কি গতকাল সারা রাত করছি, সারা দিন করছি, এইভাবেই চলচ্চিত্রের জন্য কাজ করেছি। বাহ বাহ, চমৎকার। তা আপনাদের সময় এত আপনারা স্ট্রাগল করেছেন বলেই কিন্তু এখনো স্মরণীয় হয়ে আছেন। এখনো যখন টেলিভিশনে সেই সময় বাংলা সিনেমা দেখে না, আমরা কিন্তু বুঁদ হয়ে যাই। এবং সেই সময় একটা আলাদা কিন্তু চার্ম আছে, 35 মিলিমিটারে যে আপনারা ছবি করতেন। না, এখনো এই যে সৌদি আরবে প্রায় 22-23 দিন ছিল, মানে কিছু কিছু মানুষের যে ভালোবাসা পেয়েছি, অসম্ভব। মনে হয় কি যে আমি এখনো বোধহয় নাম্বার ওয়ানই আছি। অবশ্যই। এটা আমি মানে কি দিয়ে আমি শেষ করবো আমি ঠিক নিজেও জানি না। কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে সুন্দরভাবে বেঁচে আছি, 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আমার হাতে কোনো 30 লাখ টাকার ঘড়িও নেই, হ্যাঁ, ওই কি বলে 10,000 টাকার একটা তোমার জুতাও নেই। সো ভালো। আপনার অনেক কিছু আছে উপহার দিয়েছেন মানুষ, সেগুলো হয়তো আপনি Forget it, নিজে বাদ কেনেন দাও। না। আমি একটু একটু ডিপ থটের ঢুকতে চাই। আমি একটু সালমান শাহ, আমাদের প্রিয় নায়ক, তার টপিকে ঢুকতে চাই। একবার আপনি বলেছিলেন যে তার বিষয়ে আপনি খুব একটা আর কথা বলতে চান না, মৌসুমী আপাও কথা বলতে চান না, কারণ সালমান শাহর মা নীলা চৌধুরী এই বিষয়টা খুব একটা পছন্দ করেন না। না, তার কারণে বলি না, বলি না আসলে তার কারণে। কেন? মানে আপনারা তো না না না, তার ঘনিষ্ঠ না, না, কলিগ উনি ছিলেন। ওইভাবে মূল্যায়ন করতে পারে না তো। আর ওনার আমি বাদ দাও, আমি কমফোর্টেবল না, আমি মৌসুমি কমফোর্টেবল না, ডিটু সালমানের মায়ের কারণে আমি কমফোর্টেবল না। আমরা কি নায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলবো? কারণ একবার আপনি এও এগুলি বলেছিলেন। এগুলো কোনো সাবজেক্টই নেই, এগুলি হচ্ছে মানে মানে গার্বেজের কোনো কিছু নিয়ে আলোচনা করো না। যেটা গার্বেজ জিনিসটা, ওইটা নিয়ে আলোচনা করো না, আমি রাজি না। না, তিনি তো আপনাদের একসাথে এক ছবি করেছেন সোনার চর, এবং আপনি একবার এক অনুষ্ঠানে বলেছিলেন যে ওর ভালো একটা ফ্লপ ছবিও নাই। হ্যাঁ, কিন্তু তিনি তো আসলে অনেকদিন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তো তার সাথে আপনার বর্তমান সম্পর্ক কেমন? পচে যাওয়া জিনিসের সাথে কোনো সম্পর্ক থাকার কথা না। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনাদের সময়ের গল্পই করি, কারণ সেই সময়ের গল্প শুনতে খুব ভালো লাগছিল। কারণ আপনারা হয় কি যে একটা চরিত্রের জন্য এত বেশি ডিভোটেড ছিলেন, অনেক সময় আমি শুনেছি যে ডামি শটও দিতেন। হ্যাঁ, করতাম। আমার নিজেরাই যেটা পারতাম সেটি আমরা করতাম। কারণ হয় কি যে সত্যটাকে আনার জন্য, পরিস্ফুটিত করার জন্য যতটা আমাদের মধ্যে কম্পিটিশন ছিল, তো আমাদের ভিতরেও প্রজ্ঞা ছিল, কম্পিটিশন ছিল, অনেক সালমান কিছু শাহর ছিল। সাথে আপনার কম্পিটিশন ছিল? ডেফিনেটলি ছিল, থাকবে না কেন। এবং মুখ দেখা দেখি এও বন্ধ ছিল, হয়েছিল। আত্মীয়তা ছিল, মহব্বত ছিল। একই টাইমে ছবি রিলিজ হবে, ওর আমার গরিবের রানী, আর ওর ওনার হলো স্বপ্নের পৃথিবী, স্বপ্নের পৃথিবী। 12 জুলাই তো আমার 1996। বলতেছে জি। আপনার ছবি আমি দেখব শুক্রবারে, আর শুক্রবার আপনি কিন্তু আমার ছবি দেখবেন। জি। আমরা যে ডান, দুজনে হাত মিলাতাম। আর তারপরে হচ্ছে আমার ছবির রিল গিয়ে ও দেখতো, ওর ছবির রিল গিয়ে আমি দেখতাম। তখন তারটা ভালো হলে আপনার কি ফিল হতো? হ্যাঁ, ডেফিনেটলি ভালো হতো। আমরা অনেক মজা করতাম, অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলি ছিল। আপনাদের এই প্রেম মানে নিয়ে, এই হিংসা হানাহানি এগুলি তো ছিল না। আপনাদের প্রেম নিয়ে সালমান শাহ কিরকম ফিল করতো? ও কোনোদিন এই ধরনের কোনো কিছু বাজে
আজ অব্দি হয় না, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে, বন্ধুত্ব ভেঙে যাওয়ার পরে খুব বাজে বাজে কথা। আমি আল্লাহর কসম খেয়ে বলি, মৌসুমীর ব্যাপারে সালমান কোনো দিন একটা আয়শা একটা বাজে কথা বলেনি, কোনো দিন বলেনি। বাহ। বলতেছে আমার বন্ধুটা খালি অভিমানী, আমার সাথে কথাটা তো বলে না, একটু কথা বলতে বললেন। দ্যাটস ইট। আমি পরে মৌসুমীকে রিকোয়েস্টও করেছিলাম যে তুমি সালমানের সাথে ছবি করো। তো আমারে বললো যে ভাইয়া ভাইয়া শুনেন শুনেন। আমি কি বলো যে ও তো সিঙ্গাপুরে যাবে, ওর বাসায় একটা মানে আছে, বানর আছে, ওইটা দেখতে না করবেন, কারণ বাচ্চার কি যেন কুসংস্কার হয় না, হ্যাঁ, ওর দিকে একটু খেয়াল রাখেন। তো ও যে চলে যাবে তখন বুঝি নেই, তার তো ওইটা বলার কিছুদিন পরেই ও চলে গেল। এবং চলে যাওয়ার মুহূর্তটুকু একটা দারুণ, অনেকেই বলে যে মৌসুমী আর আমি দেখতে যাইনি, যাদের বয়স হচ্ছে 97-এর পরে, সেই সব পোলাপানরা এইসব বলে যে দেখতে যায় না। এখন কি ওর বাড়িতে গিয়ে মানে পত্রিকা নিয়ে যেমন দেখ আমি গেছিলাম, শুধু সে সময় না, তার আগেও একবার কয়েক মাস আগে সালমান শাহ হলি ফ্যামিলিতে ভর্তি ছিল, তখনও বোধহয় মৌসুমী আপা দেখতে গিয়েছিল, পত্রিকার ছবি ছাপা হয়েছিল, আমার মনে আছে। অনেক অনেক সুন্দর মুহূর্তগুলি ছিল আমাদের ভিতরে। আরেকজনের কথা স্মরণ করছে, তাকে অনেকদিন ধরে আমরা মিস করছি, চিত্রলেখ ফেরদৌস। এবং আপনাদের জুটির, মৌসুমী ওমর সানির জুটির প্রথম ছবি দোলা, যেটা 3 ডিসেম্বর 1993 মুক্তি পেয়েছিল, এবং সেই ছবিতে নাকি ফেরদৌস ভাই ছিল, মানে তার হাতটা ছিল। আমি তো আর প্লেন চালাতে পারতাম না, তো তখন ফেরদৌস মানে ছোট ছোট কি বলে সি প্লেনগুলি, ওগুলি সে পাইলট ছিল। তা আমার হাতের ডামি শট, শোল্ডার শট, হ্যাঁ, এগুলি সব কিছু আমার বলছে, হিরো তোমার এগুলি হয়ে গেছে, হ্যাঁ, তুমি খালি ক্লোজ আপ দাও। কে দিল? তারপরে এ ডাকতো। তা আমি দেখার পর আমি বললাম যে এই মৌসুমী ছেলেটা তো ভীষণ হ্যান্ডসাম, ওর তো হিরো বানাবার দরকার। হ্যাঁ রাখো, ও হচ্ছে পাইলট হবে আর তুমি আসছো তুমি ওরা হিরো বানাবার জন্য। আমি বলছি না রে ভাই, ওর হিরো বানাইতেই হবে। সানি ভাই, এবার একটু পুরস্কার নিয়ে কথা বলি। পুরস্কার আমি পুরস্কার তো কোথাও যাইটাই না। সেটা আপনি জান না, কিন্তু আপনার ভক্তরা চান যে একজন ওমর সানির হাতে পুরস্কার আসুক, কিন্তু ভক্তরা এই বছরের পর বছর হতাশ হয়ে যাচ্ছে যে শুধু ওমর সানি কেন, সালমান শাহ তার জীবন দশায় কখনো জাতীয় পুরস্কার পায়নি কিংবা বিশেষ কোনো পুরস্কার পায়নি, এবং তাতে সমস্যা কোথায়? কোনো সমস্যা হয়নি। কিন্তু আপনাদের হয়তো তাতে ঔজ্জ্বল্য কমছে না, কিন্তু ভক্তরা খুশি হয়, কারণ আপনি এবং আরও অনেকেই আছে। আমি যদি আমাদের জনগণনন্দিত নায়িকা শাবানার কথা বলি, হ্যাঁ, আমি জানি যে তিনিও বোধহয় খুব সম্ভবত 21শে পদক, স্বাধীনতা পুরস্কার পাননি। তারপরে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রুনা লায়লা, তিনিও বোধহয় 21শে পদক পাননি। আমাদের হুমায়ুন ফরিদির মতো একজন কিংবদন্তি অভিনেতা মৃত্যুর পর মরণোত্তর পুরস্কার পেয়েছিল। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন? এর আগে কি হয়েছে না হয়েছে, এই 17-18 বছরে তো কতগুলি গাধা থাকতো, তো ওই যে এই গাধার দলগুলি কেন শাবানা আপার মতো মানুষকে, যার সাথে অভিনয় করতে পেরে আমার জীবন দশায় আমি বলতে পারি আমি একজন অভিনেতা, তার সাথে অভিনয় করেছি, স্রেফ তার সাথে অভিনয় করেছি, রাইট? জি। একটু লিখে রাখো এই কথাটা, আমি ওমর সানি বলেছি। এবং কেন তাকে 21শে পদক দেওয়া হবে না, কেন তাকে স্বাধীনতা পদক দেওয়া হবে না, কেন যা মানে অন্য চেহারাগুলি দেখতে হয়, আমি এটাই অবাক হয়ে যাই। রুনা আপার মতো মানুষকে কেন স্বাধীনতা পদক, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, পেয়েছে 21শে পদক পায়নি, এইটাকে আমি কোনো কাতারেই ফেলবো না। আমি খালি এটুকুই বলবো যে কিছু গাধার দল বোধহয় ছিল যারা সিলেকশনে, সেই গাধার দলগুলি বোধহয় অন্যায় করেছে এবং নিজেকে যে গাধা, এই গাধা হিসাবে তাদেরকে নিজে স্বীকৃতি দিয়েছে যে এই ধরনের মানুষকে আমাদের কোথাও বাধ্য। আপনার ক্ষেত্রে যদি জানতে চাই যে আপনার কোন কোন ছবির জন্য আপনি আশা করেছিলেন যে জাতীয় পুরস্কার আমি পাবেন? হয়তোবা বাপের টাকার জন্য পেতাম, নয় হারানো প্রেমের জন্য পেতাম, হয়তোবা হয়নি। এটা নিয়ে আমি এত চিন্তিত না, আবার কিছুদিন বন্ধও ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড,
এবং সালমান তো পেতে পারতো। এইটাও নিয়ে আমি চিন্তিত না। শুনেছিলাম মান্না ভাই বিক্ষোভের জন্য পাবার Sorry? কথা ছিল, সালমান শাহর বিক্ষোভের জন্য পাবার কথা ছিল, এরকম একটা কথাও দেয়নি। এসেছিল। দেয়নি। জি। হ্যাঁ, তা আমাকেও তো সিলেক্টে রেখেছিল, দেয়নি। তো এটা নিয়ে আমরা খুব একটা ওরিড না, এবং আমার মনে হয় যে সেই জায়গায় দর্শকদের যে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটা তো সালমান পেয়েছে, আমি জি। পেয়েছি, রাইট? এবং আমি তো মনে করি যে শাবানা আপা হচ্ছে স্টারদের সুপারস্টার, রুনা আপা হচ্ছে স্টারদের, যারা স্টার বলে, মেগাস্টার। হ্যাঁ স্টার, তাদের সুপারস্টার। জি। তো এর চেয়ে বড় কথা না, কিন্তু আমি আগামী প্রজন্ম, মানে আগামীর গভর্নমেন্ট যারা আসবে তাদেরকে বলবো যে দয়া করে প্লিজ এই সম্মানটুকু এই দুই জায়গায় দিয়েন। যদি আপনাকে মরণোত্তর কোনো পুরস্কার দেয়া হয়, আমি কেমনে জানবো? মানে সেটা আসলে আপনি এখন চান? না, দরকার নেই, কোনো দরকার নেই। আমি তো ডিক্লেয়ার দিয়েই ফেলেছি। এই যে ধরনের বাজে বাজে অ্যাওয়ার্ড হয়, মানে 130 টাকাতে বানায় যেভাবে দেয়া হয়, আমি কোনো অ্যাওয়ার্ডে আমি যাই না। ন্যাশনাল অ্যাওয়ার্ডে যাওয়ার বিষয়টা আলাদা কথা, এটা সম্মান বোধ করি আমি। ঠিক আছে, আজকে যদি মাছরাঙা কোনো অ্যাওয়ার্ড দেয় সেটাতে যেতে আমি রাজি। প্রথম আলো দেয় কিংবা চ্যানেল আই দেয় সেটাতে আছে, এটিএন বাংলাদেশ, সেটাতে অন্য কথা। কিন্তু যারা যারা এই মানে যে ব্যাঙের ছাতার মতো কিছু মানুষরা অ্যাওয়ার্ড নামের যে ধরনের সমাজটাকে কলুষিত করছে, অ্যাওয়ার্ড নিচ্ছে, তাদেরকে বিক্রি করতেছে, করতেছে, এরকম বহু ঘটনা আছে। আচ্ছা, আপনি তো একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং আপনি সভাপতি ছিলেন। না, সহসভাপতি ছিলাম। সহসভাপতি ছিলেন। তো এখন আপনাকে খুব একটা এফডিসিতে দেখা যায় না এবং আপনাদের মতো অনেক তারকাকেই দেখা যায় না। শুধু আপনাদের না, সিনেমার শুটিংও খুব কম দেখা যায়। যেটা আমরা দেশের বাইরে দেখে যে তারা ফিল্ম সিটি কিংবা এরকম যেসব প্রতিষ্ঠান আছে, যে স্টুডিও আছে সেগুলোকে ব্যবহার করতে। কিন্তু আমাদের দেশে সেটাও হচ্ছে না। পাশাপাশি বলা হচ্ছে যে অনেক সময় 15 কোটি 20 কোটি টাকার ছবি হচ্ছে, এত বাজেটের ছবি। এত বড় বাজেটের মার্কেট কি এখন আছে? বাংলাদেশে আমি যদি স্পষ্ট করে বলি, বাংলাদেশের যে সিনেমা হল, বাংলাদেশের যে দর্শকদের ক্যাপাবিলিটি বা টোটালিটি, বাংলাদেশে এখন অবধি 3 কোটির উপরে টাকা খরচ করে ছবি বানালে এটি আমার কাছে মনে হয় লস প্রজেক্ট। আর যদি এরপরে যদি কোনো প্রশ্ন করো যে এইটা কেন হলো, ওইটা কেন হলো, এটা কোনটা হোয়াইট কোনটা ব্ল্যাক আমি বলতে পারবো না। কিন্তু হয় না যে মার্কেটটা তো বড় হয়েছে, দেশের বাইরেও অনেক ইনকাম হচ্ছে, অনেক রাইটস যুক্ত হচ্ছে। ওইটা ধরে তুমি কত দূর যাবা? 3 কোটির সাথে আরও 1 কোটি 2 কোটি টাকা যোগ করবা। কিন্তু যেভাবে বলা হয় যে 70 কোটি 80 কোটি 100 কোটি, এই ধরনের মার্কেট তো আমাদের ক্রিয়েট হয়নি। আমাদের এই ধরনের মার্কেটে যেতে গেলে এখনও সিনেপ্লেক্স কম করে হলেও 150 সিনেপ্লেক্স লাগবে, এবং আগে প্রডিউসারকে বাঁচাইতে হবে, ডাইরেক্টরকে বাঁচাইতে হবে। আর্টিস্ট প্রডিউসার ডাইরেক্টর বের করবেই। জি। সো আমাদের এখনও এই প্রবলেমগুলি আছে। হ্যাঁ, তো সরকারের মানে যারা সামনে আসবেন তাদের কাছে অনুরোধ করব যে মিনিমাম সিনেমা হল প্রায় আর 100-150 সিনেমা হল যদি ইনক্লুডিং করা যায়, তাহলে এ দেশের সংস্কৃতি সব কিছু বিজনেস, আমি মনে করি এখনও বাংলাদেশের মানুষরা ছবি দেখে। অবশ্যই। হ্যাঁ, তো ছবি দেখে। সো কোনটায় এখন তো অনেক কিছু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এইটার মধ্যেই দোদলমান। কে কী ব্যবসা হয় না হয় আমরা খুব ভালো করে জানি। দূর থেকে বললে তো আর হবে না। দূর থেকে তো অনেকেই মনে করে যে তুমি বোধহয় এই পডকাস্ট করে মানে কোটি কোটি টাকা। হ্যাঁ, কোটি কোটি টাকা। আমার একজন বলে যে উনি কত, আমি বললাম যে হ্যাঁ প্রায় 500-600 কোটি। হয় না, আমরা তো জানি আরও 1000 কোটি টাকার মালিক হয়েছে। এরকম অনেক পাগলই ভাবে। হ্যাঁ, তোমার বেলায় যদি এটা ভাবে তা আমাদের বেলায় কি ভাবে? সো আমি মনে করি যে এই ধরনের বিজনেস পয়েন্ট অফ ভিউ করতে গেলে আরও অনেক সিনেমা হল লাগবে। তারপরে হচ্ছে প্রডিউসারের ন্যায্য পাওনাটা মানে একদম 100% আনতে হবে। আর্টিস্টের গ্রহণযোগ্যতা আরও অনেক ব্রাইটলি বাড়াইতে হবে, সব কিছু করতে হবে।
তো সানি ভাই, তকমা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কিরকম? যেমন নায়করাজ রাজ্জাক নায়করাজ, কিংবা শাকিব খানকে এখন মেগাস্টার বলা হয়, তো আপনার নামের পাশে কখনো কোনো তকমা জোটেনি কেন? না, আমি তো ভালো আর্টিস্ট না তো, তার জন্য তকমা লাগেনি। তকমা দিয়ে তো কোনো লাভ নেই। দিন শেষে তকমা দিয়ে কি লাভটা কি বলো? বাংলাদেশে মানে হিট সুপারস্টার ওয়াসিম সাহেবের উপরে একটা আর্টিস্ট দেখাতে পারবা এই চলচ্চিত্রে? তোমাকে 7 দিন সময় দিয়ে গেলাম আমি, আমার তো 70টা ছবি পাইছো। ওয়াসিম সাহেবের একটা না এরকম 50টা ছবি পাবা, অনেক। হিট সুপারস্টার। তাকে তকমায় দেও নাই কেন? ওয়াসিম সাহেবের এই তকমা দেও নাই, তা তুমি আমার নিয়ে আসবা কেন? আর এখন তো তকমা তো অনেক কিছু, মানে তকমা এখন তোকমার মতো হয়ে গেছে। বিয়ে ফোড়ার পাশ দিয়ে লাগাই দিবা, কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে। তকমা এখন তোকমা। আহারে। So, লাভ ঠিক। যদি জানতে চাই আপনার কোন বিষয়টা নিয়ে আপনি গর্বিত আর কোনটা নিয়ে অনুতপ্ত? আমি গর্বিত হচ্ছি, আহ, আমি যেটা বলি এবং সত্য বলার চেষ্টা করি, প্রকাশ্যে বলার চেষ্টা করি, এবং আমি অহংকার করি না। আমার যেটার আরেকটা বড় গুণ সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি রাইট যেন থাকি। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাইট থাকি এবং মাটির খুব কাছাকাছি থাকি, তাহলে মানুষ আমাকে কোনো না কোনো কারণে ভালোবাসবে। অবশ্যই। ঠিক আপনার আছে। কোনো আক্ষেপ আছে? আমার একটা আক্ষেপ আছে। আমি চলচ্চিত্রে যেভাবে উঠেছিলাম, আমার নিজের কিছু দোষের কারণে, নিজের কিছু ইয়ের কারণে সেই ফ্লোতে আমি যেতে পারিনি। ওইটা কিছুটা পূরণ করার চেষ্টা, এবং আমি যে পাশাপাশি আমার রেস্টুরেন্ট বিজনেসে আমি আরও ভালো করতে চাই। আপনি কি নিজেকে এখন পর্যন্ত সফল ব্যবসায়ী মনে করেন? সফল বলতে গেলে অনেক খুবই ইয়ের ব্যাপার, অনেক দূরত্বের ব্যাপার। আপনার টার্গেট কত বছরের মধ্যে নিজের একটা আমি সফলতা আনার? আমি চাই একটা মানুষের আয়ুকাল, আমি মনে করি 63 থাকা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওফাত হয়েছিলেন 63-তে, রাইট? জি। আমি তো ভুল বলিনি। তো আমি মনে করি যে আমাদের মানুষদেরও 63, তো খুব কাছাকাছি চলে গেছি। কত বছর সময়টা বয়স আপনার? আমার এখন 58 গিয়ে 59 যাবে। হ্যাঁ, তো আপনার সো 6th মে জন্মদিন বোধহয়, 6 মে। হ্যাঁ, জি। তো সো আমি চাই যে খুব দ্রুত লয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাই, যে সৎভাবে যেন আমি এটা আমার খুব মানে চলচ্চিত্রের মতোই আমার এই রেস্টুরেন্ট বিজনেসটা, যে এটা আরো বড় করতে চাই এবং এই সুন্দর বড় জায়গাটা আমার সন্তানদের জন্য রেখে যেতে চাই। বাহ। মৃত্যু ভাবনা কাজ করে আপনার? প্রতিনিয়ত আমি 5-6 বার করে চিন্তা করি আচ্ছা। যে আমাকে কবরে চলে যেতে হবে। এমনি মৃত্যু নিয়ে আপনি কি ভাবেন, যদি বিস্তারিত জানতে চাই? মৃত্যু হচ্ছে সহজ একটি জিনিস, আর সুন্দর একটা জিনিস। মৃত্যুটাকে কঠিন করে কোনো লাভ নেই। আমি চাই আমার মৃত্যুটা যেন খুব সুন্দর হোক, খুব স্বাভাবিক হোক, এবং আমার মৃত্যুর সময় যেন আমি ফিল করি যে প্রচুর মানুষ আমার জন্য, আমার জানাজায় যেন হাজির থাকে, এবং এটার জন্য আমাকে কি কি করতে হবে সেই কাজটা করার চেষ্টা করি আমি। মা বাবাকে কোন মুহূর্তে বেশি মিস করেন? মিস করি, আমি প্রতিনিয়তই মিস করি। আব্বাকে মিস করি, কারণ আব্বার মিস তো আর এটা মিস বলা যায় না। মায়ের মিসটা তো আর মিস বলা যায় না, যে আমি প্রতিনিয়ত মিস করি। অনুভবের সাথে মিশেই থাকে তারা। মিশে থাকে। আমি এখনো আমার মার চেহারাটা দেখতে গেলে আমার মেয়ের চেহারাটা দেখি আমি সবসময়, এবং আমার মেয়েই হচ্ছে আমার সবচেয়ে বড় মানে বডিগার্ড। এবং অবলম্বন। আমি অনেক কিছুই করতে গেলে আমার মেয়েরকে দেখলে পরে আমি থমকে দাঁড়াই, এবং আমার ছেলেও তাই। আমি যদি কোনো কিছু ডিসিশন নিতে যাই, এখনও মৌসুমীর কাছে প্রশ্ন করি অকপটে, এবং কিছু ভালো সাজেশন সে এখন পর্যন্ত দেয়। সানি ভাই, যাদেরকে আপনি অবলম্বন ভাবছেন তাদের থেকে তো খানিকটা সময় দূরেই আছেন, তো যখন আপনার জ্বর হয়, যখন আপনি বিছানায় কাতরান, তখন আসলে কি অনুভব করেন? এটা তো বাস্তব কথা। এটা তুমি আরও 10,000 মানুষকে প্রশ্ন করবে, একই উত্তর দিবে। প্রিয়জনগুলি থাকলে পরে
কাছে ভালো হয়, এটা ইটস এ ভেরি সুন। আমরা খুব এটা দূরত্ব যে দূরেই ঠেলে দেয় তা কিন্তু না, না। প্রশ্নটা এই কারণে করা যে দিন শেষে কি সব মানুষই একা? দিন শেষে সব মানুষই একা। তুমি যদি ভালো রাখতে পারো, দিন শেষে সবাই তোমার। আর তুমি যদি তোমাকে নিজেকে ভালো রাখতে না পারো, দিন শেষে তোমার কেউ না। আর তো আমি মনে করি কে আমাকে কতটুকু ভালোবাসলো আমি ঠিক জানি না, আমি আমাকে অনেক বেশি ভালোবাসি। বাহ, বাহ, এর থেকে আসলে বড় কোনো কথা হতে পারে না। আমি আমাকে অনেক বেশি ভালোবাসি। তবে হয় না যে একসময় তো আপনারা সাধারণ ছিলেন, এখন আপনারা অসাধারণ, মানে আপনারা কখন সাধারণ ছিলাম, কখন অসাধারণ হলাম? অসাধারণ তখনই কারণ আপনি রাস্তায় বের হলে 10 জন মানুষ আপনার সাথে সেলফি তুলতে চায় কিংবা আপনাকে দেখে অ্যাটলিস্ট আগ্রহ নিয়ে তাকায়। তার মানে আপনি কাজের ক্ষেত্রে কিছু অসাধারণ কাজ করেছেন বলে একটা অসাধারণ জায়গা পেয়েছেন। কিন্তু এই অসাধারণ থেকে আসলে সাধারণ থাকা কতটুকু কঠিন? আমি সব জায়গায় আমি বিচরণ করতে পারি। কেউ দেখলে আমাকে গালি দেয় না, কেউ দেখলে আমাকে মারতে আসে না, রাইট? কেউ আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। যে আজকে যখন মানিকগঞ্জ থেকে আসছি, তখন এক ভদ্রমহিলা আমার জন্য কালিজিরা ভর্তা, তারপরে হচ্ছে একটু মাছ, একটু সরিষা ভর্তা বানিয়ে এনেছে। তা আমি বললাম যে আপনি কেন আনলেন এটা বানিয়ে? বলে যে আপনার ঠান্ডা লেগেছিল। কালিজিরা ভর্তাগুলি খেলে খুব ভালো হয়। এটা কয়জনের ভাগ্যে জোটে? আমার কাছে ওই মুহূর্তে কালিজিরার ভর্তাটার দাম আমার কাছে 1,000 কোটি টাকা দিলেও কি হবে? হবে না। এই যে ভালোবাসাটুকু, এটা আমার কাছে এটা বিরাট ব্যাপার। আমার পরিবার আমাকে যেরকম সাপোজ আমার অভাব বুঝতে দেয় না, আমার ভাগ্নি বুঝতে দেয় না, আমার বোন বুঝতে দেয় না, এরা সবাই কেউ না কেউ তো বুঝতেই দেয় না, জি। রাইট? তো এটা বিশাল ব্যাপার। আমার সাথে যে দুইটা মানুষকে তুমি মেকআপ রুমে রেখে আসছো, এরা কিন্তু দিন শেষে কিন্তু আমার কাছ থেকে কোনো মানে বিরাট ধরনের কোনো টাকা পায় না। জি। এরাই আমার সাথে সাথে থাকে। এরা কিন্তু অন্য জায়গায় ইচ্ছা করলে কাজ করলে প্রতি মাসে 40-50 হাজার টাকা কামাই করতে পারে। কিন্তু তাদের সাথে যখন আপনার আড়ালে আমি কথা বলছিলাম, একজনের নাম কিরণ এবং একজনের নাম আরিফ। তারা বলছিলেন যে আপনার ছায়ায় তারা সারা জীবন থাকতে চায় এবং আপনার আলোটুকু তারা চায়। এই তো এই যে বসে আছে এখনো এবং রীতিমতো এরকমও সময় যায় যে আমি যদি বলিও, ওদের ওয়াইফ, ওদের আত্মীয় স্বজনরাও অনেক সময় অবাক হয়ে যায় যে ম্যাক্সিমাম টাইমে যে আমি বসা একটু ঝিমছিলাম, না আপনার গাড়ি চালানো লাগবে না, আমিই চালাই। তারপরে দেখা গেছে আমি রুমের মধ্যেই করলে রাতে এসে দেখে যায় পাশে, আমাকে একা রাখে না। বাহ। এই যে এখন বেরোবো, হ্যাঁ, একটা তো ঠান্ডা লেগেছে, আচ্ছা ঠিক আছে, তারা কিন্তু একটা স্যুপ রেডি করে রেখে দিয়েছে বাসায়, যে না বাসায় গিয়ে এটা খাবো। তবে হয় না So, যে এরকম আমার অজস্র এরকম প্রমাণ আছে। তবে হয় না যে শিল্পীরা একটু একটু পাগলাটে, কারণ তারা অভিনয় নিয়ে ভাবে, তারা একটু না, পাগল না হলে তো একজন অভিনেতা শিল্পী হয় হয় না। না আর কি। শিল্পী মানেই একটু পাগল, আমি পাশাপাশি নিজেও পাগল। হ্যাঁ, পাশাপাশি ছেলেরাও একটু পাগল। আপনিও নিজেকে স্বঘোষিত পাগল বললেন। হ্যাঁ। তো সেই কারণে হয় কি যে নিজের যত্নটা আসলে নিজের নেওয়া হয় না। হয় মা বাবা থাকলে শাসন করে কিংবা স্ত্রী থাকলে হয়তো শাসন করে কিংবা পরবর্তীতে সন্তানরা শাসন করে। আপনি এখন অনেক দিন ধরে একা আছেন। আপনি মান্না ভাইকে দেখেছেন আগামী আজ থেকে ঠিক 1 মাস পরে 17 ফেব্রুয়ারি তার 18তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুটা যেভাবে হলো, আপনাকে কিংবা আপনাদের মতো শিল্পীদের কি শঙ্কিত করেনি কিংবা নিজের প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে তাড়িত করেনি? না, আমি আমি যেরকম সাপোজ খুব ভালো একটা প্রশ্ন করেছো, এতগুলি প্রশ্নের মধ্যে প্রথমে একটা প্রশ্ন শেষে এসে ছক্কা পিটিয়ে দিলাম। হ্যাঁ ইয়ে লেগেছে, সেটা হচ্ছে যেরকম আমার হার্টে রিং লেগেছে, রাইট? জি, আমার হার্টে মানুষের প্রায় 99% মানুষকে তুমি দেখবা হার্ট অ্যাটাক হওয়ার পরে রিং লাগায়। জি, জি। আমার কিন্তু প্রথম যে এভারকেয়ারে আমি গিয়েছি, আমার যে ডাক্তার প্রফেসর শাহাবুদ্দিন ভাইয়া, ওনার কাছে আমি গিয়েছি রেগুলার রুটিন চেক আপে, আমাকে বলছে তোমার এনজিওগ্রাম করতে হবে। সাথে সাথে আমি করিয়েছি, বলছে তোমার একটা রিং লাগবে, সাথে সাথে আমি পরিয়েছি। কিন্তু আমার কিন্তু ওই হার্ট অ্যাটাক হয়নি কিন্তু, রাইট? তা আমাকে ডাক্তার বলছিল যে তোমাকে স্মোক ছাড়তে হবে। আমি চেন স্মোকার ছিলাম, 3 প্যাকেট সিগারেট লাগতো আমার, রাইট?
সেখান থেকে আমি 13 বছর যাবত সিগারেট খাই না। আমি দিন শেষে প্রতিদিন কিন্তু প্রায় 40 to 55 মিনিট হাঁটি। অনেকেই বলবে যে চাপাবাজি করে তাহলে শরীর এত কমে না। হাঁটলে শরীর কমার জন্য না, প্রতিটা অর্গান ভালো থাকে। তো প্রতিটা আমি ব্লাড প্রেশার মাপি, হার্বাল অনেক কিছুই আমি খাই, চেষ্টা করি। হায়াত মুদ্রার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিটা মানুষের তোমার মাধ্যমে আমি বলবো তার শরীরের দিকে একটু খেয়াল করতে হবে। অনেকেই খালি একটাই ডায়লগ দেয়, ভাই বইলেন না, আমার অনেক প্রেশার ভাই, ডায়াবেটিক্স, আমার কোমরের জন্য ভাই টাইম পাই না ভাই। এই বেটা তুই মরে গেলে কি টাইম পাবি? এটা উইয়ার্ডলি বললাম একটু, না না এটা ঠিক না? কিন্তু বাস্তবতায় আসো, নিজেকে তো দেখতে হবে। হ্যাঁ ভাই আমি টাইম পাই না ভাই আমার এইটা করার জন্য। আমি আমাকে যদি ভালো না বাসি, কে আমাকে ভালোবাসবে? একটা কথা মনে, আমি কিন্তু জানি, কিন্তু ওই 20 জন যে বলে না আই লাভ ইউ, তার মধ্যে কিন্তু 16 জন কিন্তু ফেক, 4 জন কিন্তু Real. রিয়েল, রাইট? Yeah. হ্যাঁ, ওই 4 জনের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ানটা হচ্ছে আমি আমাকে ভালোবাসি। তারপরও জীবন চলতে হবে, নিজেকে নিজের ভালোবাসতে হবে, দ্যাটস ইট। তাহলেই এই কাজকর্ম কী দিয়ে করা হবে? 1 ঘন্টা আমাদের হাঁটতে হবে, রেগুলার বডিটা চেক আপ করাইতে হবে, স্ত্রীর সাথে সত্য কথা বলতে হবে, সন্তানদের সাথে সত্য কথা বলতে হবে, এবং কর্মচারীদেরকে সন্তানের মতো ভাবতে হবে। আমি যদি চাকরি করি, আমি যেরকম গোলসেন্স গ্রুপের সাথে আছি, জি রাইট? চিফ অ্যাডভাইজার। চিফ অ্যাডভাইজার হিসাবে আমি আমার চেয়ারম্যান স্যার, এমডি সাহেব সবাইকে আমি মনে করি যে আমার পিতৃতুল্য, আমার বড় ভাইয়ের মতো। তাদের এই কাজটা আমারই কাজ। আমার এক বিন্দু রক্তবিন্দু থাকতে তাদের কোনো ক্ষতি হবে এটা আমি হতে দেব না। এই ইমানটুকু আমার দরকার, আমার ভীষণ দরকার। এই কথাগুলোর পরে আর কোনো কথাই চলে না। আজকে এই পুরো পডকাস্টটা যে কিভাবে শেষ হয়ে গেল আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি অনেক কিছু নিয়ে গেলাম। আশা করছি আমার দর্শক শ্রোতারাও নিয়ে গেছে। আমার তো খুব ভালো লেগেছে সানি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার কেমন লাগলো? এবং রিয়েলি গুড, এবং তোমার সুন্দর উপস্থাপনা, এবং এটাকে উপস্থাপনা বলবো না, এটা আমার গল্প বড় বলেছে। ভাই ছোট ভাইয়ের জি। একটি আলোচনা। মাছরাঙা তো অলওয়েজ আমার একটা ভালো লাগার জায়গা, জি এবং এত গ্যাপ করে আসি কেন এটাও আমার একটা কষ্টের সময়। এবং মাছরাঙাকে ইটস এ রিয়েলি পার্সোনালিটি, আমি কি বলে, এবং আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি প্রতিটা দেখি, কিন্তু এপিসোড আমি দেখি, প্রতিটা এপিসোড দেখি, এবং আমার মনে হয় যে খুবই ভালো করছো, এবং আমাদের মতো শিল্পীদেরকে যে আনছো, সম্মানিত করছো, ইট ইজ গ্ল্যাড, এবং ইটস এ রিয়েলি ফ্যাবুলাস ইউ আর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সানি ভাই, ইউ আর স্পেশাল। আমার বাবার নাম ছিল বিয়ার খান, আমার লেখা একটা সিনেমায় আপনি বিয়ার খানের চরিত্রে অভিনয় করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। যে মানুষটি পর্দায় ছিলেন সাহসী, জীবনে থেকেছেন সৎ ও স্পষ্টভাষী, তিনি আজ আমার পডকাস্টে মন খুলে গল্প করলেন, জীবনের গভীর কিছু অধ্যায় মেলে ধরলেন। ঋদ্ধ হলাম আমরা সবাই। এটা বুঝতে পারলাম নায়করা অনেকে আসেন, আবার অনেকে হারিয়ে যান, তবে কিছু নায়ক স্মরণীয় হয়ে থাকেন তাদের জীবনবোধ, স্পষ্টভাষিতা আর হৃদয়ের বিশুদ্ধতায়। প্রিয় অভিনেতা ওমর সানি শেষ দলেরই মানুষ। আমি তো ভীষণভাবে সমৃদ্ধ হলাম আজ। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আর আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে যে কোনো সময় ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও দিনরাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 8টায় আপনাদের প্রিয় আরেক তারকাকে নিয়ে আমি আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। বিদায়।